তো চলুন শুরু করি। আপনি মুখে না বললেও সমস্যা নেই। আমি বৈবাহিক জীবনে কোনো প্রকারের সুখ বা স্বাচ্ছন্দ্য পাবো না, সেটা মাথায় রেখেই আমি এখানে এসেছি। তবুও যদি আপনার মনে হয় যে আপনি বলবেন নিজের মুখে, সেটাও করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনি জানেন আমি বিবাহিত? হুম। এটা আমার কত নম্বর বিয়ে জানেন? দ্বিতীয় হয়তো বা। না, এই তো আপনি সবকিছু না জেনে এসে পড়েছেন কথা বলতে। এটা আমার দ্বিতীয় নয়, তৃতীয় বিয়ে। মানে? চমকে গেলেন? চমকানোর কথাই। আপনার জায়গায় যে কোনো কেউ হলে তার মুখের অভিব্যক্তি ঠিক এমনভাবেই ফুটে উঠত, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। কিন্তু শুনতে অন্যরকম লাগলেও এটাই সত্যি। এবার আসি দ্বিতীয় কথায়। আমার 2জন সন্তান আছে, এটা জানেন আপনি? সন্তান আছে জানি, সংখ্যা জানতাম না। আমার 2টো সন্তানই এখনো ছোট। বড় সন্তান ছেলে আর ছোট সন্তান মেয়ে। মূলত তাদের দেখাশোনা করার জন্যই আপনার সাথে এখানে বৈবাহিক চুক্তিতে আসা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাদের ভালো রাখার। হুম, শুধু চেষ্টা না, আপনাকে পারতেই হবে। কারণ আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার পরিবার যেই কারণে বিয়ে করতে বাধ্য করছে, সেই কারণটা যদি আপনি ফুলফিল না করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করে আমার কোনো লাভ আছে? নেই তো। হতে পারে বাস্তবিক জীবনে আপনি কেবলমাত্র আমার লোক দেখানো স্ত্রী হবেন, কিন্তু আপনাকে তো আমি সামাজিকভাবে স্বীকৃতি দিয়েই বিয়ে করব। যদি করি, এই শহরের সুনামধন্য বিজনেসম্যানের স্ত্রীর খেতাব পাওয়া কি আপনি এতটাই সোজা মনে করেন? আর তাছাড়া আপনি তো আমাকে বিয়ে করতে রাজি এমনি এমনি হননি, হয়েছেন কি? না। সেটাই, আপনার স্বার্থ জড়িত আছে এখানে। আপনার পঙ্গু বাবা, ছোট 2 ভাই বোনের দায়িত্ব তো আমাকেই নিতে হচ্ছে। তাহলে আপনি নিজের পাওনা বুঝে নিলে আমাকেও তো নিজের পাওনা বুঝে নিতে হবে, তাই না? তো বলুন, আপনি পারবেন আপনার উপর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে? পারবো। গুড। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এই চুক্তির কথা যাতে কোনোভাবেই আমার পরিবারের কারো কানে না যায়। গট ইট? জি। তো নিন, পেপারে সাইন করে দিন। চোখে জল টয়টম্বুর, যে কোনো সময় হয়তো গড়িয়ে পড়বে এমন একটা পলক ফেলার অপেক্ষা। আর সেজন্যই সামনে বসে থাকা লোকটির দিকে একটুও তাকাচ্ছে না তরি। কি লাভ তাকিয়ে? এই নিষ্ঠুর লোকটা কি তার চোখের মূল্য দিতে পারবে? না জানি কখন আবার বলে বসে যে অভিনয় করা বন্ধ করুন। কাপা কাপা হাতে পেপারে সাইন করলো তরি। একটানে ফাইলটা নিজের কাছে নিয়ে তরিকে প্রশ্ন করলো, কি খাবেন বলুন? চা, কফি বা অন্য কিছু? তীব্র রায়হানের সাথে রেস্টুরেন্টে এসেছেন, কিছু একটা না খাওয়ালে তো আমারই অপমান হবে। তো বলুন, কি খেতে চান? তরি এখনো মাথা নিচু করেই বসে আছে। কান্না গলায় দলা পাখি আসছে মনে হচ্ছে। না, তার আর সম্ভব না এভাবে এখানে বসে থাকা। কোনো মতে নো থ্যাংক ইউ বলে পাশে চেয়ারে রাখা ব্যাগটা হাতে নিয়ে এক ছুটে দৌড়ে পালালো এখান থেকে। সেদিকে তাকিয়ে থেকে তীব্র ব্রুকুচকে বলে উঠল, স্ট্রেঞ্জ। টেবিলের উপর রাখা ফোনের দিকে চোখ গেল তার। ফোন বেজে যাচ্ছে। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, স্যার, কাজ হয়েছে। মেয়েটি গিয়েছে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ, মেয়েটি দেখা করেছে আর আশা করছি কাজও হয়েছে। ধন্যবাদ। তুমি কালকে অফিসে চলে এসো। তোমার যতটুকু পাওনা তার থেকে কিছু বেশি দিয়ে দিব তোমাকে। আমি রাখছি। নিজের বাসায় এসে তরি দেখলো তার ছোট ভাই শুকনো মুখে বসে আছে। তাকে দেখে মুখে মেখে হাসি ফুটিয়ে তরি বলে উঠল, কি হয়েছে ভাইও? এইভাবে চুপ করে শুকনো মুখে বসে আছিস যে? কেউ কিছু বলেছে? আপু, আমার একটা সাইকেল লাগবে, লাগবেই লাগবে। এবার তোর কোনো কথা আমি আর শুনছি না। তুই সেই কবে থেকে কিনে দিবি বলে আসছিস, কিন্তু এখনো আমি সাইকেলের মুখটাও দেখলাম না। ইয়াসের সাইকেল আছে, আজাতের সাইকেল আছে, রেজাউলের সাইকেল আছে, বাকি সবারই আছে। তাদের কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু আমি যাদের সাথে চলি তারা 3জনই সাইকেলে চড়ে বেড়ায়, আর আমি শুধু তাদের দিকে তাকিয়ে থাকি। তাদের বলছি যে একটু সাইকেলে চড়বো আমি, কিছুক্ষণের জন্য দিতে আমাকে, তারা সেটাও দেয় না। আচ্ছা, এবার আপু পাক্কা প্রমিস করছি, তোকে সাইকেল দিবই দিব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। যা, এবার এভাবে গোমরা মুখ হয়ে বসে না থেকে হাত ধুয়ে আয়। তনু কোথায়? আছে ওই রুমেই। তার আর কি, সারাদিন শুধু সাজুগুজু, এছাড়া আর কিছু বুঝে নাকি? আচ্ছা, তাকে নিয়ে আয় একবারে। আমি সবার খাবার রেডি করছি। তার আগে আব্বুর রুমে গিয়ে আসি একটু। আব্বু আসবো? আয় না মা, এই পঙ্গু বাবা থেকে
আর কি অনুমতি দিতে আসছিস? আব্বু তোমাকে কত দিন বলেছি না এভাবে কথা না বলতে। আমার এসব শুনতে একেবারে ভালো লাগে না কিন্তু। ভালো না লাগলেও সত্যি তো এটাই রে মা। বাবা হয়ে কি করতে পারছি তোমাদের জন্য আমি বলো তো? উল্টো একটা যুবতী মেয়ে হয়ে পুরো সংসারটা টানা লাগছে। আমি চলে গেলে তো একটু বোঝা তোর ওপর থেকে কম ধরে মরিও তো না আমি। আব্বু ডুকরে কেঁদে উঠল তরি। আমি মরে গেছি? যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত এইসব কথা আমি যেন আর না শুনি। আমি মরে গেলে এরপর যা ইচ্ছা বলো। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তরির রুম থেকে। রায়হান ম্যানশন। সে গাড়ি থেকে নামলো তীব্র। নিজে গাড়ি চালাতে পারলেও ব্যক্তিগত ড্রাইভার রাখে সে। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে না ঢুকতেই ছোট ছোট পা দুটো দৌড়ে এলো তার কাছে। আদো আদো বলি ফোটা ছোট পরীর মতো মেয়েটির এই নিষ্পাপ আবতার দেখেই মন প্রাণ জুড়ে যায় তীব্রের। তার এই ছোট্ট পরীর নাম তানহা, বয়স মাত্র 3 বছর। তাকে কোলে নিয়ে বেশিক্ষণ থাকতে পারল না তীব্র। দূর থেকে দেখতে পায় মুখ বার করে দাঁড়িয়ে থাকা তার ছেলেকে। তার ছেলে তানবীর, বয়স 5 বছর। তার অভিমান এমনিতেও অন্যদের তুলনায় অনেক বেশি। এক হাতে মেয়েকে আঁকড়ে ধরে অন্য হাত বাড়িয়ে ছেলেকে ডাকলো। সাথে সাথে বোমান বোলানো এক হাসি দিয়ে চলে আসে বাবার কাছে। এই তো দেখি দুজনে বাবার আদরে। বাবা আসতে না আসতে এভাবে দৌড়ে যেতে হবে? বাবাকে একটু ফ্রেশ হতে দাও সোনা পাখির আমার। তীব্রে নিচে নামতে নামতে বলে উঠলেন আসিয়া বেগম, তীব্রে মা হন যিনি সম্পর্কে। তবে কথাটা বলে মনে হয় না খুব বেশি একটা লাভ হলো তার, কেননা এখনো সেই 2 ভাই বোন বাবার সাথেই লেপ্টে আছে। ও আচ্ছা, মনে হয় চকলেটগুলো কেউ খেতে চাচ্ছ না এখন। থাক, খেতে না চাইলে আর কি করার, আমি খেয়ে ফেলি বরং। হাতে থাকা কয়েকটা চকলেট দেখিয়ে এই কথা বলে নিজের মুখে নেয়ার ভঙ্গি করে দেখাতে লাগলেন আসিয়া বেগম। তানহা আর তানবীর একে অন্যের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর দ্রুত গতিতে তাদের বাবাকে ছেড়ে দিয়ে চলে গেল দাদির কাছে। তার হাত থেকে চকলেটগুলো নিয়ে এক দৌড়ে নিজের রুমে। সেদিকে তাকিয়ে হাসতে লাগলো তীব্র। তবে তার মায়ের একটি কথায় পুরনো বিরক্তি এসে বার করলো তার মনে। মেয়ে দেখেছিস আজকে? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি যে আজকে মেয়ে দেখতে যাবি। বল, দেখেছিস? হুম। মেয়ে পছন্দ হয়েছে? আমার কোনো পছন্দ অপছন্দ নেই, এটা তো তুমি ভালো করেই জানো আম্মু। তবু একই কথা বলো কেন? তোমাদের কথাই মেয়ে দেখছি, মেয়ে ওকে আছে, বাকিটা তোমরা জানো। চোখ মুখে চূড়ান্ত পরিমাণে বিরক্তির আভা ফুটিয়ে গটগট করে হেঁটে উপরে চলে গেল তীব্র। আর তার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল আসিয়া বেগম। মনে শুধু একটা চিন্তাই বলে চলছেন তিনি। ছেলেটাকে আদৌ তার স্বাভাবিক জীবনে ফিরবে না? 8-10টা দাম্পত্যের মতো সংসার করবে না? রানু, এই মাস তো শেষ হয়ে আসছে। আমি সামনের মাস থেকে আর তোমাকে পড়াতে আসবো না। যাদেরকে আমি পড়াই তাদের সবাইকে এই কথা বলে দিয়েছি আমি। শুধু তুমিই বাকি ছিলে। তোমার আম্মুকেই বলতাম, কিন্তু আন্টি তো এখন বাসায় নেই, তাই তুমিই বলে দিও। কেন আপু, আপনার কি কোনো চাকরি হয়ে গেছে? এখান থেকে কি অন্য কোথাও শিফট হয়ে যাবেন? আমি তোমাকে এটা পরে বলি। আজকের পড়া বের করো যেটা দিয়েছিলাম। সারপ্রাইজ আছে নাকি কিছু আপু? বলেন না। বলবো পরে, তুমি এখন পড়া বের করো। তরি অনেকগুলো টিউশনি করায়। চাকরির বাজার এখন অনেকটাই কঠিন। যদিও তার পড়াশোনা এখন শেষ হয়নি, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে। টিউশনি করে যা টাকা পায় তাতে পরিবার চালাতে খুবই হিমশিম খেতে হয়। চাকরির জন্য খুদ সে অনেকবার করেছিল, কয়েক জায়গায় সরাসরি না করে দিয়েছে, আর কয়েক জায়গায় সে এমন প্রস্তাব পেয়েছে যে ঘৃণায় দ্বিতীয়বার ফিরে তাকায়নি সেদিকে। নিজে পড়াশোনা চালিয়ে সংসারের খরচ মেটাতে অনেক রাত করে টিউশন শেষ করে ফিরতে হয় তার বাসায়। পাড়ার অনেক চাচি খালা এই ব্যাপারে ভিন্ন চোখে দেখেন। মেয়ে মানুষ এত রাত করে বাসায় ফিরে কেন? কি এমন কাজ করে এত রাত পর্যন্ত? পরোক্ষভাবে অনেক কথাই শুনেছে এই ব্যাপারে পরে তরিকে। কিন্তু সেসব কিছু নিয়ে বাবার সময় নেই তরির, কারণ তরির সংসার চালানোর খরচ তো আর পাড়ার প্রতিবেশীরা দেয় না। তাই তাদের কথা মাথায় রেখে দোটানায় ভোগার কোনো মানেই হয় না। এতটুকু পর্যন্ত ঠিক ছিল তাও, কিন্তু এরপর থেকে তরি বাড়ি ফেরার পথে প্রতিদিনই বেশ টিটকারি শুনতে হতো পাড়া ছেলেদের থেকে। এতটা সহজে তরি দমে যাওয়ার মেয়ে নয়, ছোটবেলা মা হারিয়েছে সে।
বয়স মাত্র কতই বা হবে, 10-12। তার ভাই বোন দুজনেই ছোট তখন। তরির বাবাকে অনেকেই বলেছিল দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু তার একটাই কথা, আমার ছেলে মেয়েরা এখন সব, আমার আর বাড়ির কারো প্রয়োজন নেই জীবনে। তাছাড়া সৎমা কতটুকু দায়িত্বশীল হবেন, তার সন্তানের প্রতি কতটুকু স্নেহ করবেন তা নিয়ে তিনি যথেষ্ট সন্দেহ ছিলেন। আর এতজনের এত কথা শোনার পরেও তিনি ছিলেন তার সিদ্ধান্তে অটল। তরির বাবা তখনও তাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবা হয়ে বাবা মা দুজনেই দায়িত্ব পালন করেছে। সবই ঠিক ছিল, কিন্তু সেই ভয়ানক রাত তরিদের জীবনটাকে তছনছ করে দিয়েছিল। এরপর থেকে তরিকে সংসারে হাল ধরতে হয়। সংগ্রামকে সে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়েছে। ছেলেদের চিৎকারিকে তো ভয় করতো না, সে এসবকে পাত্তাই দিত না। তবে একদিন সে তার বাসায় গিয়ে দেখলো তার বাবা কাঁদছে। ছোট ভাইয়ের গায়ে মারের দাগ, বোনটা ভয়ে কাঁপছে। যখন জিজ্ঞেস করলো এর কারণ, তখন জানতে পারলো মাস্তানরুসের কয়েকজন লোক দলবল নিয়ে তাদের বাসায় এসেছিল। তরি বাবাকে শাসিয়ে দিয়ে গেছে, যদি বড় মেয়েকে তার কাছে বিয়ে না দেয় তাহলে তার ছোট মেয়েকে তুলে নিয়ে যাবে আর ছেলেটাকে ওনার চোখের সামনে মেরে ফেলবে। তরিকে যাতে তার সাথে বিয়েতে রাজি করায় সেই কথাই বলে সেখান থেকে চলে দলবল নিয়ে। তবে তার পরিবারের ওপর যদি খানিকটা বিপদের আভাসও সে পায়, তখন তার মাথা ঠিক থাকে না। তখন কি করবে বুঝতে পারছিল না। এরই মধ্যে এক বান্ধবী থেকে সে জানতে পারে তীব্র ব্যাপারে। নিজের জীবন বাজি রেখে হলেও পরিবারকে বাঁচানোই একমাত্র লক্ষ্য এখন। সব দিক বিবেচনা করে তীব্রের সাথে বিয়েতে রাজি হয় সে। আব্বু, আসলে তোমাকে কিভাবে বলবো জানি না, কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছি আব্বু। তীব্রের মুখে কথা শোনার পর যেন বড়সড় একটা শখ খেলো ইমরান সাহেব। কিসের বিয়ের কথা বলছিস মা? আমি এখনো তো তোর বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি, এখন বিয়ে করতে যাচ্ছিস মানে? পাত্র তো আমি দেখিনি। পাত্র তো দেখা আছে আব্বু, আমি নিজে পাত্র পছন্দ করেছি। কি? কবে? কিভাবে? আমি তো কিছু হ্যাঁ, তোমাকে জানাইনি আব্বু। আসলে আমরা দুজন প্রায় 2 বছর ধরে নিজেদের চিনি জানি, দুজনেই দুজনকে পছন্দ করি। আমাদের দুজনের এখন মনে হলো যে এই পরিচিতিকে একটা নাম দেওয়া যাক। কে ছেলে মা? তুই কার কথা বলছিস? তীব্র রায়হান। তুই কি বিজনেসম্যান তীব্র রায়হানের কথা বলছিস? হ্যাঁ। তোর সাথে তীব্র রায়হান এর এতদিনের পরিচয়? ওই আমাকে তো কখনো বলিসনি। আর বিয়ের টাকা এখন হুট করে জোগাড় করবো কিভাবে রে মা? সেটা এমন পরিবারের সাথে যদি সম্বন্ধ করি। বিয়ের খরচ নিয়ে ভাবতে হবে না আব্বু, সব খরচ পাত্রপক্ষ দিবে। খুশিতে চোখে পানি চলে আসলো ইমরান সাহেবের। উনি স্বপ্ন ভাবতে পারেননি এত ভালো করে মেয়ের বিয়ে হবে। মনে মনে আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করলেন। বাবার সামনে মুখে মিথ্যে হাসির অভিনয় করে রুম থেকে বেরিয়ে আসার সময় সকলের অলক্ষ্যে দুপুরটা চোখের জল পড়ল গাল বেয়ে। তবে সেটাকে সাথে সাথেই মুছে নিল তরি। যদি সত্যি কথা বলতো তবে কোনোদিনই তার বাবা এই বিয়েতে রাজি হতো না। কেননা কোনো বাবা চায় না তার মেয়ের জীবনটা জেনে শুনে এভাবে নষ্ট হোক। তাই এত বড় মিথ্যা কথা তরিকে বাধ্য হয়ে বলতেই হলো। যদি একটা মিথ্যা কথায় তার পুরো পরিবার ভালো থাকে তবে সেটাই হোক না। শুধুমাত্র বিয়ে নয়, মেয়ে দেখাও তীব্র বাড়িতেই হবে। তীব্র গাড়ি পাঠিয়েছে তাদের যাতায়াতের জন্য। তাদের বাড়ির সামনে গাড়ি থামতেই মুখ হা হয়ে যায় জারিফ আর তনুর। এত বড় বাড়ি, এসব বাড়ি তো তারা সিনেমায় দেখেছে, বাস্তবে কখনো দেখবে সেটা ভাবতেই পারেনি। আর বোনের এমন জায়গায় বিয়ে হবে সেটা তো বাবা দূরে। ড্রাইভার গাড়ির দরজা খুলে যখন তাদের বাইরে বের হয়ে আসার অপেক্ষায়, তখন প্রথম পা রাখে তরি। এক পলক দেখে নেয় বাড়িসহ আশপাশে সবকিছু। কয়েকদিন পর থেকে এটা তার জীবনের আবাস্তর হতে চলেছে। আমৃত্যু তাকে এখানে থাকতে হবে, এবার যাই হয়ে যাক না কেন। হুইল চেয়ার এনে ভিতরে নিয়ে যাওয়া হয় ইমরান সাহেবকে। জারিফ আর তনু পিছু পিছু যায়। সকলের সামনে বসে আছে তরি। তার পাশে বসা মহিলাটি তাকে সেই কখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। তবে কি দেখছেন সেটা আদৌ মাথায় আসছে না তরির। সে উপরে মাথা তুলে তাকাচ্ছে না। তবে মন চাচ্ছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। নাম কি গো তোমার? তরি সুলতানা। এরপর যতটুকু পারে তরিকে প্রশ্নের বর্ণে জড়িত করা শুরু করলো। আর তরিও চুপচাপ উত্তর দিয়ে যাচ্ছে মাথা নিচু করে। হঠাৎ আরেকটি মহিলা এসে বলল, আম্মা আপনি থামেন তো,
আর কত প্রশ্ন করবেন মেয়েটাকে? দেখি মা, একটু উপরে তোলো তো মুখটা। এবার তৈরি মাথা উঁচু করতে দেখতে পেল সামনে বসা মহিলাটিকে। বেশ সুশ্রী দেখতে, তবে সম্পর্কে কি হয় সেটা তৈরি এখনো বুঝতে পারছে না। মাশাআল্লাহ, আমাদের তীব্রের পছন্দ আছে বলতে হবে। আমার ছেলে বলে কথা। এতক্ষণে তরি বুঝতে পারলো সামনে বসে থাকা মহিলাটি আর কেউ না, তার হবু শাশুড়ি। মিষ্টি মুখ আর মিষ্টি বাসী মহিলাটিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় তরির। সে তো সেরকম ভাবে মায়ের আদর পায়নি। আচ্ছা, উনি কি আমাকে মায়ের মতো করেই আদর করবে? পর মুহূর্তেই নিজের মনকে নিজেই শাসায় তরি। যেখানে স্বামী সংসার সুখের মায়া ত্যাগ করে সে বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে শাশুড়ি কিংবা অন্য কোনো সদস্য স্নেহ, মমতা, ভালোবাসা আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। চারদিকে একবার চোখ বুলিয়ে তাকায় তরি। কোথাও তীব্রকে দেখতে পায়নি সে, তবে আশপাশে বেশ কিছু মানুষ বসা। তীব্রের মা সামনে বসে থাকা এক লোককে বলে উঠল, তীব্রের আব্বু, তোমার ছেলে এখনো আসছে না কেন? সবাই আংটি নিয়ে রেডি হয়ে বসে আছি, আর উনি মেয়ের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়ে খালাস। নিজের হবু শ্বশুরকেও দেখতে পারলো তরি। উনি ফোনে কথা বলেই ব্যস্ত হয়ে গেছেন। ইতিমধ্যে এটা কোনো কথার পর্যায়ে পড়ে না তীব্র, তুমি এ সময় এমনটা বলতে পারো না। আরো কিছু কথাবার্তা বলে ফোন কাটলো অভদ্র লোক। চোখ মুখে রাগ আছে স্পষ্ট। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তীব্র বলেছে আসতে পারবে না, সে জরুরি একটা মিটিংয়ে আটকে গেছে। তোমাকে বলেছে আন্টি পরিয়ে দিতে। নিজের অজান্তেই তার ছেলের হাসি মুখে ফুটে উঠে তরির। এটাই আশা করছিল সে। বিয়ে এখনো হয়নি, এখন এই অবস্থা। কি আশা করবে সে তার বৈবাহিক জীবনে তীব্র থেকে? এর অনুপস্থিতিতেই আংটি পরানো সম্পন্ন হলো। সকালের সামনে অনেক খাবার রাখা, বেশ কয়েকটা খাবারের নাম তোর নিজেও জানে না। বিত্তবানদের ব্যাপার স্যাপার আর কি। তার হবু শাশুড়ি তার হাত ধরে নিয়ে গেল সবার সামনে থেকে। প্রথমে যে রুমে ঢুকলো সেখানে দেখতে পেল দুটো ছোট ছোট ছেলে মেয়ে বসা। তোরই ধারণা করতে পারলো এরাই সেই দুজন যাদের কথা তীব্র বলেছিল। বেশ মিষ্টি দেখতে দুজনই। সোনা পাখিরা আমার, এখানে এসো। দেখো কে এসেছে, তোমাদের নতুন আম্মু এসেছে। এসো, এখানে এসো, পরিচিত হও তার সাথে। তরি, ও হলো তানভীর, আর সে তান্হা। কোনো ভাবনান্তর দেখা গেল না তাদের কারোর মধ্যেই, যেন তারা তরিকে এখানে আশা করেনি। কি হলো, এসো, কথা বলে দেখো বাবুরা, খুব ভালো লাগবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি তাদের সাথে একটু আলাদা কথা বলতে পারি? আমি আমার মতো করে কথা বলতে চাইছি আসলে। হ্যাঁ মা, কথা বলো তুমি, আমি গিয়ে দেখি সবার কি অবস্থা। পিছিয়ে দুজন ফেলফেল করে তাকিয়ে আছে তরির দিকে। তাদের দিকে চেয়ে মিষ্টি হেসে তরি সামনের দিকে এগিয়ে গেল। দু হাতে দুজনকে ধরে তার দুপাশে আনলো, আর সে নিজেও মাঝখানে। তাদের নিয়ে গিয়ে বিছানায় বসলো। তোমরা জানো আমি এখানে কেন এসেছি? কোনো উত্তর পেল না তরি কারো থেকেই। আমার কোনো বন্ধু নেই, তোমরা কেউ আমার বন্ধু হবে? বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আবদার করলো তরি। বন্ধু কেন হতে যাব? দাদি তো বলেছে তুমি আমাদের নতুন মা, আর মা কখনো বন্ধু হয়? মা খুব খারাপ, খুব। তরি তাকিয়ে দেখলো তার বাম পাশে বসে থাকা তানভীর এই কথাটা বলল, আর সেই সাথে তার চোখে পানি। তীব্র দ্রুত চোখের পানি মুছে দিল তানভীরের। কাছে টেনে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কে বলেছে মা বন্ধু হতে পারে না? মা হলো সবচেয়ে কাছের বন্ধু। মায়ের থেকে বড় বন্ধু তো আর কেউই হতে পারে না। আর এটা কে বলেছে যে মা খারাপ? তানভীর নিজেকে তরি থেকে ছাড়িয়ে নিল আর বলল, কারোর বলা লাগবে না, আমি আর আমার বোন নিজে দেখেছি। কি রে বনু, দেখিসনি? ডান পাশে তাকিয়ে তরি দেখতে পেল তানহা মাথা জাগাচ্ছে, যার অর্থ হ্যাঁ, সে দেখেছে। আমি তো মাকে একেবারে ছোট থাকতে দেখেছিলাম, বনু তো দেখতেই পাইনি। বনু হওয়ার পরে আমি মাকে আর দেখিনি। সবাইকে জিজ্ঞেস করায় বলেছিল মা নাকি আকাশের তারা হয়ে গেছে। পানি এসে বিল করলো এবার তরির চোখে। ইস, দুটো বাচ্চা কত ছোট, অথচ তাদের মনে এখনই কত কষ্ট। বিশেষ করে
তানভীরকে দেখলে, তার কথা শুনলে কেউ এটা বলবে না যে তার মাত্র 5 বছর বয়স। পরিস্থিতি একটা শিশুকে এই বয়সে কতটুকু ম্যাচিওর করে তোলে। তবে তরি এটা বুঝতে পারলো কোনো কারণবশত হয়েছে। তীব্রর প্রথম স্ত্রী মারা গিয়েছে, আর সেই কথাই বলেছে তানভীর। তো কি হয়েছে? আমি আরেক মা তো তোমাদের কাছে এসেছি। একবার আমার সাথে মিশে দেখো, একটু কথা বলে দেখো, তারপর বলবে আমি কি আসলে তোমাদের বন্ধু হওয়ার যোগ্য কিনা। সে তো দাদি আগের বারও বলেছিল আমাদের নাকি নতুন মা আসছে, আমাদের অনেক ভালোবাসবে। কিন্তু দাদি মিথ্যে কথা বলেছিল, আমাদের কোনো মাই আর আসবে না, কেউ আমাদের ভালোবাসবে না, কেউ না। কাঁদতে কাঁদতে চলে গেল তানভীর সেখান থেকে। তার যাওয়ার দিকে ব্যতীত মনে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর পাশে ফিরে দেখলো তানহা এখনো তার দিকে তাকিয়ে আছে। আম্মু, কিছু বলবে আমাকে? তুমিও আমাদের আগের আম্মুর মতো বকবে মারবে, তাই না? ছি ছি বাবু, কি বলো এগুলো? আমি তোমাদের বকতে যাব কেন? মারার কথা তো বাদই দিলাম। তোমাদের মতো এই নিষ্পাপ দুটো ফুলকে আদর ছাড়া কি করা যায় বলো? আমি থাকবো না এখানে, পায়ে কাটে যাবো। কথাটা বলেই এক দৌড়ে চলে গেল তানহা। মেয়েটার মুখে এখনো ঠিকভাবে কথা ফোটেনি। তার এই মেয়েকে কিনা কেউ মারতো? এত নিষ্ঠুর কিভাবে হতে পারে কেউ? এসব ভাবতে ভাবতেই হঠাৎ নিজের ডান হাতের কবজিতে চাপ অনুভব করলো তরি। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় তাকিয়ে দাঁড় করানো হলো। সামনে তাকিয়ে দেখতে পেল অগ্নি চোখে তাকিয়ে আছে তীব্র তার দিকে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না তরি। এর মধ্যেই কানে এলো তীব্রের হুঙ্কার। কি করেছেন আপনি আমার ছেলে মেয়ের সাথে? বলুন, তারা ছাদে গিয়ে কাঁদছে কেন? আমি জিজ্ঞেস করে আমাকে কিছু বলেনি। আম্মুকে বলে শুনতে পেলাম আপনি নাকি আম্মুকে বলেছেন তাদের সাথে আলাদা কথা বলতে চান। কি বলেছেন তাদের বলুন? আম্মুর সামনে কিছু বলতে পারবেন না, তাই আম্মুকে কৌশলে সরিয়ে দিয়ে নিশ্চয়ই তাদের শাসিয়েছেন কিছু নিয়ে, তাই না? তরি বোকার মতো তীব্রের দিকে তাকিয়ে আছে। তীব্র কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছে না সে। আপনি ভুল ভাবছেন, আমার কথাটা শুনুন। আরে কি শুনবো আপনার কথা? হ্যাঁ, কি শুনবো? দেখুন মিস্তরি, আমি আপনাকে প্রথম দিনই সাবধান করেছিলাম এই ব্যাপারে। এটাও বলেছিলাম যে আপনার শুধু কাজই হচ্ছে আমার ছেলে মেয়ে দুটোকে আগলে রাখা। এই বাড়িতে তো এখনো আসেনি আপনি, তার আগে এই রূপ দেখিয়ে দিলেন, তাই না? হবে নাই বিয়ে, আমি করছি নাই বিয়ে। এখন এই মুহূর্তে গিয়ে আমি বিয়ে ভেঙে দিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তরি এখনো সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তীব্র জ্বরের গতিতে রুম থেকে বের হয়ে গেল। তার একটা কথা শোনারও সময় হলো না তীব্রের। কোনো প্রয়োজনই মনে করলো না তার কথাটা একবার শোনার। এই তীব্র, কোথায় যাচ্ছিস তুই এভাবে? আম্মু, রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি এক্ষুনি এই বিয়ে ভেঙে দিয়ে আসছি। মানে কি, পাগল হয়ে গেছিস তুই? তুমি জানো ওই মেয়ে বাসায় আসতে না আসতেই আমার সন্তানদের বকাবাধ্য করেছে, হয়তো গায়েও হাত তুলেছে। আগে বিয়েটা ভাঙছি, এরপর ওই মেয়ের ব্যবস্থা করছি আমি। এই দাঁড়া তুই, কাজের চাপে তোর মাথাটা গেছে তীব্র। কোনো কিছু যাচাই বাছাই না করে, কিছু না জেনে মন মতো কথা বলছিস। তোকে কে বলেছে যে তোরই তাদের সাথে খারাপ ব্যবহার করেছে? নয়তো তারা কান্না করছিল কেন আম্মু? এভাবে তো তাদের কাঁদতে দেখিনি এই কয়েকদিনে। তাহলে আজকে কেন? ওই মেয়ের সাথে কথা বলার পরেই কেন? তানভীর, তান্না, একটু এদিকে আসো তো বাবুরা। দুজনেই কিছু সময়ের মধ্যেই আসিয়া খাতুনের সামনে এসে দাঁড়ালো। জি দাদি। তানভীর, তোমাদের কাউকে কি কিছু তরি বলেছে, মেরেছে? তরি মানে যাকে তোমাদের সাথে পরিচয় করাতে নিয়ে গেছিলাম নতুন মা হিসাবে। না দাদি। তোমরা তাহলে কাঁদছিলে কেন? আসলে আমার মায়ের কথা অনেক মনে পড়ছিল। আর যাকে আগে নতুন মা বলেছি সে আমাদের সাথে যা যা করতো সেগুলো। এই নতুন মা আমাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু সেটা কিভাবে হয় বলো? মা কি কখনো বন্ধু হয়? হয় না তো। এটা বলে আমি সেখান থেকে চলে এসেছি। আর দাদু ভাই, তুমি কেন কাঁদছিলে? ভাইয়া কাঁদছিল তাই। ভাইয়া কাঁদলে তো আমারও কান্না পায়। আচ্ছা যাও, এখন খেলো গিয়ে। তোমাদের তো আমি যাবার আর বলেছি না। আর গিয়ে দেখো রুমে চিপস রেখে এসেছি,
যাও খাও গিয়ে। দুজনেই আচ্ছা বলে চলে গেল। আছিয়া খাতুন তীব্রের দিকে তাকিয়ে দেখলো তার দিকে তাকিয়ে আছে সে। এতক্ষণ যার চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট ছিল, এখন সে একেবারে শান্ত। মাথা খানিকটা চুলকে জিজ্ঞেস করলো, আম্মু এটা কি হলো? যা দেখেছো সেটাই হয়েছে। এখন বলো, বিয়ে ভাঙতে যাচ্ছ? আর না আসলে বুঝেছি, যাও তরির কাছে গিয়ে সরি বলো। আমি তোমার মা। মাথা গরম হয়ে গেলে যে তোমার হিতাহিত জ্ঞান থাকে না, সেটা আমি খুব ভালো করেই জানি। না জানি মেয়েটাকে কি কি বলে এসেছো। তরি সম্ভবত এখনো ওই রুমেই আছে। আমি দুপুরে খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। আজকে তরিদের পরিবারের সবাই লাঞ্চ করে যাবে এখান থেকে। তুমিও তরির সাথে কথা বলে ফ্রেশ হয়ে নিচে আসো তাকে নিয়ে। আসিয়া খাতুন চলে যাওয়ার পর তরির রুমের দিকে তাকিয়ে রইল তীব্র। কি বলবে তাকে এখন? না বুঝে এভাবে ওভার রিয়েক্ট করাটা তার একদমই ঠিক হয়নি। আই এম সরি, আমি আসলে নিজের বাচ্চাদের কান্না দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তারা আমার সবচেয়ে বড় দুর্বলতা। তাদের নিরাপত্তা, তাদের ভালো থাকা নিয়েই সবসময় কনসার্ন থাকি আমি। তাই আমি একটু উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। বিয়ে ক্যান্সেল হচ্ছে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কিছু বলছেন না যে? আমি কি এখন নিচে যেতে পারি? মানে হ্যাঁ, নিচে তো যাবেন অবশ্যই। এতে আমার পারমিশন নেওয়ার তো কিছু নেই। আপনার বাড়ি, আপনার রুম, আপনার মর্জি। আর তাছাড়া আপনি তো এক প্রকার আমাকে কিনেই নিচ্ছেন। অবশ্য তাতে আমারও সায় আছে, আপনি মোটেও জোর করেননি আমাকে। তো আপনার কৃতদাসী হিসেবে তো আপনার হুকুম মান্য করতে হবে, তাই না? এর জন্য অনুমতি যে নিতেই হচ্ছে। আপনি আমাকে টেস্ট করছেন তাই না? আমি মানছি আপনাকে না হয় একটু ভুল বুঝেছি। তো কি হয়েছে? সরি তো বলেছি। এত গোদরে থাকার তো কিছু দেখছি না আমি। ছি ছি, আমার এত বড় দুঃসাহস আছে নাকি আপনাকে টোন্ট করার? আমি তো শুধু সত্যিটাই বললাম। কেন, সত্য সহ্য হচ্ছে না? না হলে এটাও বলে দিন যে এ বাড়িতে যেহেতু বউ হয়ে আসছে, তাই উচিত কথাও এখন থেকে আর বলা যাবে না। সেটাও চলবে, আমি এখন থেকে চুপে থাকবো। যতটুকু দায়িত্ব আমার দেওয়া হয়েছে তার থেকে এক চুল পরিমাণ বেশিও করবো না, বলবোও না। তাহলে খুশি হবেন আশা করি। এটাই প্রথম, এটাই শেষ। ভবিষ্যতে যদি আর কোনোদিন এভাবে খোঁজা দিয়ে কথা বলতে শুনেছি আমাকে, তাহলে তার পরিণতি চূড়ান্ত রকম ভয়াবহ হবে। গটগট করে রুম থেকে হেঁটে বেরিয়ে গেল তীব্র। মেজাজটাই গরম হয়ে গিয়েছে তার। সেদিকে তাকিয়ে মুখে তাচ্ছিলের হাসি এনে তরি বলে উঠল আপন মনে, বুঝলি তরি, এখন থেকে তোর কথা বলার মুখটাও বন্ধ হয়ে যাবে। নিজে উল্টাপাল্টা কিছু বললে একটা সরি বলে 7 খুন মাফ, অথচ তিক্ত সত্যি কথাটা গায়ে লেগে গেল। নিচে কিছু বললে সেটাকে সামান্য কিছু ভেবে উড়িয়ে দেওয়া, আর আমি বললে ভবিষ্যতে কিছু করার হুমকি দেওয়া। বাহ, দারুণ সংসার হতে চলেছে আমার। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তরিরা সবাই চলে গিয়েছে অনেক আগেই। তীব্রের দাদি তার রুমে নিজের বউ আর ছেলেকে ডেকে পাঠালেন। আম্মা, আমাদের ডেকেছিলেন? আসো, কিছু কথা বলার ছিল তীব্রের নতুন বউয়ের ব্যাপারে। মেয়েটা খুব লক্ষ্মী, তাই না আম্মা? আচ্ছা, তুমি এত অগ্রিম খুশি হও না। এত তাড়াতাড়ি মানুষ চিনে ফেলা যায় না। খুব তো বলেছিলে সেই কান্নাকিনি হয়ে। নম্র ভদ্র মেয়ে, কি করেছে শেষমেশ সে? যাই হোক, যেটা বলতে আমি তোমাদের ডেকেছি সেটা হলো তীব্রের বাচ্চাদের জন্য একটা মায়ের প্রয়োজন। এই যুক্তিতে তোমরা দুইজন এই বিয়েটা করাতে চাচ্ছ, বুঝলাম। কিন্তু আমার তোমাদের প্রতি এটাই নির্দেশ যে শুরুতেই এতটা বেশি স্বাধীনতা দিতে চেও না সেই মেয়েকে। তাকে যথাসম্ভব নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। সবার প্রথমে তার মতিগতি বোঝার চেষ্টা করবে। আমি তো সাথে আছি, সে মানুষ হিসাবে কেমন সেটা যাচাই করতে হবে আগে। মা হওয়া তো পরের কথা, বুঝতে পেরেছো? আম্মা, আমি খবর নিয়ে জেনেছি মেয়েটা ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে। বাবা পঙ্গু হওয়ার পর থেকে ছোট ভাই ও বোন সহ পুরো সংসারের সে সামলায়।
এবারে মেয়েটা খারাপ হবে না আম্মা, দেখবেন। আজিজুল, তুমিও তোমার বউয়ের তালে তালে কথা বলবে না। আজকালকার মানুষ রূপ বদলাতে 2 মিনিটও সময় নেবে না। হ্যাঁ, আমি এটা বলছি না যে মেয়েকে নজরে রাখতে গিয়ে, নিয়ন্ত্রণে রাখতে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করবে, মোটেই না। এবারের বউদের যতটুকু যা কিছু পাওয়ার কথা সে সবটাই পাবে। আমি শুধু এটাই বলছি যে শুরুতেই তাকে ছাড় দেওয়া যাবে না। আগে সে কেমন সেটা বুঝতে হবে, জানতে হবে। তারপর তাকে যত খুশি স্বাধীনতা দাও, আমার কিছু যায় আসে না। এমনকি তখন আমি তাকে সম্পূর্ণরূপে আপন করে নিব। তবে আপাতত আমাদের সকলের একটা শক্ত খোলসে নিজেদেরকে আবৃত করতে হবে বাইরে থেকে। বুঝতে পেরেছ? জি আম্মা। ঠিক আছে, কথা এতটুকুই, এখন যাও। রুম খালি হওয়ার পর একটু চোখ বুললেন জাহানারা খাতুন। বেশ কিছু তৃপ্ত স্মৃতি প্রায় সময় চোখে বেশি ওঠে তার। ছোট বাচ্চা দুটোর কান্না যেন এখনো কানে বাজে তার। সেসব ভুলে যেতে চান তিনি। আর অবশ্যই এবার আর কোনো ভুল নয়, একই ভুল দ্বিতীয়বার করতে চান না তিনি। তরিদের বাসার সামনে বড় একটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে দুটো লোক মিলে শুধু একটার পর একটা জিনিস বাসায় ঢোকাচ্ছেন। তরি যতটুকু বুঝতে পারলো, গায়ে হলুদের জন্য যাবতীয় সামগ্রী হয়তো সব জিনিসপত্র তার বাসায় রেখে গিয়ে যাওয়ার সময় লোক দুটো তরিকে বলে গেল বিকেলের দিকে গেট সহ অন্যান্য ডেকোরেশনের লোক পাঠাবে তীব্র। আগামীকাল তাদের গায়ে হলুদ, সময় মতো ব্রিটিশিয়ানদেরও পাঠিয়ে দিবে তার বাসায়। মা, একটু এদিকে এসে বস তো। হ্যাঁ আব্বু, বলো। আমাদের তো পর করে দিয়ে চলে যাবে রে মা। 2 দিন পর থেকে তো আর কাছে পাবো না, যখন তখন তোকে। কত বড় বাড়ির বউ হবি তুই, কত দায়িত্ব তখন তোর কাঁধে থাকবে। আমাদের কাছে আসার কি তোর আর সময় হবে তখন? আমরা 3টা মানুষ যে কিভাবে থাকবো তোকে ছাড়া, সেটা ভাবতেই বুকটা চিনচিন করে উঠছে রে মা। আব্বু, এভাবে কেন বলছো বলো তো? আমি কি আজীবনের জন্য দূরে কোথাও চলে যাচ্ছি? আমি আসবো তো মাঝে মধ্যে এখানে। তোমাদের একেবারে না দেখে কি আমার মন কোথাও টিকবে বলো? আপু, তুই দুপুরে আমাকে আর খাইতে দিবি না, তাই না? পিছন থেকে জড়িয়ে ধরল তরির কাজটা তার ছোট বোন তনুর। তুই আসছিস তোর খাওয়া নিয়ে, আমাকে রাতে ঘুম পাড়িয়ে দিবে কে? জারিফ তরির কোলে এসে মাথা রেখে বলল, দুজনকেই তরি ছোটবেলা থেকে মায়ের আদরে মানুষ করেছে। তরি তাদের বড় বোন হওয়ার পাশাপাশি মাও। ছোটবেলার অভ্যাস এখনো ছাড়তে পারেনি 2 ভাই বোন। যখন আমার হাতে খেতে ইচ্ছে হবে আর আদর পেয়ে ঘুমাতে, তখন আমাকে ফোন করবি, দেখবি আমি রকেটের গতিতে চলে আসব। মুখে হাসি রেখে কথাটা বললেও চোখে পানি চিকচিক করছে তরির। সে সবার সামনে এখন কান্নাও করতে পারছে না, যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ ফোনে রিংটোনের আওয়াজে কথায় ব্যাঘাত ঘটল তাদের। তরি মোবাইলের কল এসেছে। তরি সাধারণত আননোন নাম্বার রিসিভ করে না, এটাও কি রিসিভ করবে না করবে ভাবতে ভাবতে ফোন কেটে গেল। তরি ফোনটা হাত থেকে রাখতে যাবে, এর আগে আবার ফোন বেজে ওঠে। সেই নম্বর সেই আগের নম্বর থেকেই। এবার ফোন রিসিভ করে কানে লাগাতে না লাগাতেই অপর প্রান্ত থেকে বেশ বিরক্তি মাখা কণ্ঠে উত্তর আসে, এতটা ফ্রি মানুষ সবাই না আপনার মতো, তাই একটু দ্রুত ফোনটা রিসিভ করবেন ভবিষ্যতে। এক্সকিউজ মি, কে বলছেন আপনি? তীব্র রায়হান বলছিলাম। ও আচ্ছা, ফোন নাম্বারটাও সেভ করা হয়নি? না। এখন হঠাৎ ফোন দিলেন যে, কোনো প্রয়োজন ছিল? আপনার সাথে প্রেমালাপ করতে নিশ্চয়ই ফোন দেইনি, কাজের কথা বলার জন্যই ফোন দিয়েছি। তো আসল কথায় আসি, গায়ে হলুদের জিনিসপত্র নিয়ে পৌঁছে গেছে আপনাদের বাসায়। আশা করি ডেকোরেশন আপনার ইচ্ছে মতো করতে পারেন। আগামীকাল দুপুরের মধ্যে চলে আসবেন এই বাড়িতে, আর এরপর আর কোথাও যাওয়া হবে না আমার বাড়ি থেকে, বুঝতে পেরেছেন? যদি কখনো আমার আব্বুর আর ভাই বোনদের দেখতে ইচ্ছা হয়, তাহলে কি আমি এখানে আসতে পারবো না? এখানে আমি আপনার বাবা আর ভাই বোনকে রাখবো। সেটা কে বললো আপনাকে? মানে হলো আপনার পরিবারের জন্য আমি আলাদা বাসার ব্যবস্থা করে রেখেছি।
এই বস্তির মতো জায়গায় তীব্র রায়হানের শ্বশুরবাড়ি, সেটা জানলে আমার মান সম্মান থাকবে না। আর আমি লোক পাঠিয়ে দিব, তার আপনার বাসার সব মালপত্র নিয়ে চলে যাবে, যেখানে আমি থাকার ব্যবস্থা করেছি। বুঝতে পেরেছেন? রাখি। তরিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল তীব্র। তরি প্রথমে ভেবেছিল তীব্র তার পরিবারের কথা ভাবে, তাই ভালো জায়গায় থাকার বন্দোবস্ত করেছে। কিন্তু পুরো কথা শোনার পর নিজেই হেসে উঠল আনমনে। সে হাসি খুশির নয়, নিজের বোকামির উপর হাসলো সে। তীব্র নিজের প্রতিটি জিনিস অনেক ভালো বোঝে। ব্যবসায়ী কিনা, কখন কোথায় কি করতে হবে সেটা তার থেকে হয়তো আর কেউ ভালো জানে না। নিজের ইমেজ কখনো খারাপ হতে দিবে নাকি সমাজে? তীব্র, দেখ তো বাবা, এই শেরওয়ানি তোর জন্য কিনে এনেছি। এটাকে তোকে বেশ মানাবে, তাই না? আম্মু, আমি বিয়েটা খুশির চোটে করছি না, এটা তুমি খুব ভালো করে জানো। বারে বারে একই কথা কেন বলো আম্মু? শেরওয়ানি হোক কিংবা টি শার্ট, আমার একটা হলেই হলো। প্লিজ ডিস্টার্ব করো না। এখন অনলাইনে একটা মিটিং হবে। শ্বাস ফেলে নিচে হেঁটে চলে গেল আসিয়া বেগম। যতই তিনি চেষ্টা করুক না কেন তীব্রকে একটু স্বাভাবিক করতে বিয়েটা নিয়ে তীব্র তার মতোই থাকে। নিচে খাওয়া দাওয়া তদারকি করতে গেছেন তিনি। মেহমান ইতোমধ্যে চলে এসেছে, তরিদের গাড়িও হয়তো আসার পথে। আর বর এখন মিটিং করবে। কি অদ্ভুত! কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। কিছুক্ষণ হলো, কবুল বলার সময় তীব্র খুব দ্রুত বলে দিল, যেন যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই তার জন্য ভালো। কখন শেষ হবে আর সে কখন এখান থেকে উঠবে? অনেকেই বেশ রসিকতা করছিল যে বিয়ে করতে তীব্র তো সইছে না। তরি বেশ ধীরে ধীরে কবুল বলল। কণ্ঠ খানিকটা কাঁপাচ্ছিল, কান্না চলে আসছিল, কিন্তু কাউকে দেখানো যে বারণ। তরি আর তীব্র তাদের দুই পক্ষের দোয়া নিল। এরপর খেতে বসলো তারা। তরি পাশে জারাফ আর তনু বসেছে। শুনছেন? বলুন। তানভীর আর তানহাকে দেখলাম না তো, কোথায় তারা? আসেনি তারা। তরি দেখলো তার পাশ দিয়ে আসিয়া বেগম যাচ্ছেন। আম্মা, কিছু বলবে? তানভীর আর তানহাকে একটু রেখে দিবেন, তাদের একটু দেখতে ইচ্ছে করছে। সবাই তো খাওয়া দাওয়া করতে বসে গেছে, তারা খাবে না? আম্মু, কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তাদের খাবার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে খেয়ে নেবে তারা। তীব্রের কথা এখন শুনতো না তরি। নিজে গিয়ে রুম থেকে তাদের নিয়ে আসতো নিজের হাতে খাওয়ানোর জন্য। কিন্তু নতুন বউ মাত্র বিয়ে হলো, এভাবে সকলের সামনে যাওয়াটা শোভা পায় না। অজ্ঞতা এভাবেই খেয়ে উঠলো তারা। তীব্র বাবা চলে যাওয়ার সময় বারবারে তীব্রকে আর বাড়ির সবাইকে বলে গেলেন তরি খেয়াল রাখতে। মেয়েকে ধরে কান্না যেন থামছিলই না তার। জারাফ আর তনু তো গো ধরে বসেছিল যে সে যেখানে তাদের আপু আছে সেখানেই তারা থাকবে। পরে অনেক বুঝিয়ে তাদের বিদায় দেওয়া হলো। বেশ ধনাঢ্য পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিল। বেশ দামি গিফট দিয়েছে সবাই। এত আভিজাত্যের ভিড়ে তরি নিজেকে খুব ছোট লাগছিল। অনেকেই দামি জুয়েলারি পরিয়ে দিয়ে গেছে তরিকে যাওয়ার সময়। বাইরে থেকে যে কেউ দেখলে বলবে তরি রাজকপাল নিয়ে এসেছে। কিন্তু আসল কিসের উপর বিয়েটা হচ্ছে সেটা তো শুধু সে নিজে জানে। তরিকে কিছু মেয়ে একটি রুমে নিয়ে গেল। তরি ঢুকে দেখলো বিছানা সহ পুরো রুম বিভিন্ন প্রকারের ফুল দিয়ে সাজানো। দেয়ালে তীব্রর বড় একটা ছবি। আশপাশে আরো অনেক কিছু দেখতে নিয়েছিল সে, কিন্তু সুযোগ হয়ে উঠল না। সাথে সাথে মেয়েদের কথা শুনতে গিয়ে, যাও নতুন বউ, খাটে বসে গিয়ে আমরা তোমার বরকে পাঠাচ্ছি। এ কথা বলে খিলখিল করে হেঁটে চলে গেল মেয়েগুলো। তাদের থেকে নজর সরিয়ে পুরো রুম দেখতে লাগলো। যেমন বাড়িটা বিশাল, ঠিক তেমন রুমগুলো। তরি যেখানে তার বাবা ভাই বোন নিয়ে থাকতো সেখানে পুরো বাসা আর এই রুমটা মনে হয় প্রায় সমান। এত বড় রুম দিয়ে মানুষ কি করে? কোনো কিছুরই অভাব নেই রুমে। তীব্রের নিজের ছবিটা ছাড়াও আরো অনেক ছবি রয়েছে রুমটাতে। সবগুলোই তীব্র, তানভীর আর তানহার। মোটামুটি ঘুরতে ঘুরতে হঠাৎ তরির চোখ আটকে গেল একটা ছবিতে। বেশ সুশ্রী একটা মেয়ে, শরীরে দামি গহনা আর শাড়ি পরিহিত। তার পাশেই হাসি মুখে পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তীব্র। দুজনেই মুখে অকৃত্রিম হাসি, আর মেয়েটার কোলে রাজপুতের মতো ফুটফুটে একটি পুত্র শিশু।
ছেলেটা তো মনে হচ্ছে তানভীর হবে, কিন্তু মেয়েটাকে তীব্র তো বলেছিল এটা তার তৃতীয় বিয়ে। তাহলে ছবির মেয়েটা কি তার প্রথম স্ত্রীর নাকি দ্বিতীয় স্ত্রী? তার চিন্তা ভাবনার অবসান ঘটল দরজার বন্ধ আওয়াজে। পিছনে না ফিরেই বুঝতে পারলো যে তীব্র এসেছে রুমে। তীব্রকে কিছু একটা বলতে নিবে, অপর পাশে ফিরে তার আগে প্রশ্ন আসে, বিছানা নাকি কাউচ? আমার কোনো সমস্যা নেই, আপনি যেটা বলবেন সেটাই করব। আপনি বিছানাতে ঘুমাতে পারেন, আমি ফ্রেশ হয়ে আসি আগে। আপনার ফ্রেশ হতে বেশ কিছুটা সময় লাগবে, এতক্ষণ অপেক্ষা করা আমার সম্ভব হবে না। অনেক কাজ রয়ে গেছে বাকি, ল্যাপটপ নিয়ে কাজে বসতে হবে। টাওয়াল, টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল তীব্র। প্রায় 15 মিনিটের মাথায় চলে আসলো ফ্রেশ হয়ে। এসে ল্যাপটপ নিয়েই বসে পড়লো। তরি ফ্রেশ হয়ে বিছানায় বসলো। তীব্র আঙ্গুল দ্রুত গতিতে চলছে ল্যাপটপের উপর, কিছু টাইপ করছে হয়তো। একটা প্রশ্ন অনেক আগে থেকেই তরি মনে খচখচ করছে জিজ্ঞেস করার জন্য। তীব্র কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবে এখনো চুপ করে আছে তরি। তবে বেশ কিছুক্ষণ আর কথাটা পেটে রাখতে পারলো না। শুনছেন? কান খোলা আছে, বলতে পারেন। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা অবস্থায় জবাব দিল তীব্র। আমি প্রথম যখন এসেছিলাম এখানে, তখন আম্মা আমাকে যেই রুমে নিয়ে গিয়েছিল সেটা সম্ভবত তানভীর আর তানহার রুম। আমি ভেবেছিলাম আপনি সেখানেই থাকেন, আসলে আপনার রুম ভেবেছিলাম আর কি। আজকে এই রুমে এসে বুঝলাম ওইটা না, এটা আপনার রুম। আমি আসলে এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তানহা তানভীর কি এভাবে একা থাকে? একা কোথায়, দুইজন তো একসাথেই থাকে। তারা দুজনেই এখন ছোট, বিশেষ করে তানহা তো একেবারেই ছোট। হোক না দুজন, কিন্তু এভাবে একা তাদের এক রুমে রাখা তো উচিত না, তাই না? মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হচ্ছে। আমার থেকে আমার বাচ্চাদের নিয়ে আপনার চিন্তা বেশি। আমি কাজে যাবে তাড়াতাড়ি ঘুমোতে পারি না। দেখছেন তো যে এখনো কাজ করছি। আমার সাথে এই রুমে নিয়ে আসলে তাদের ঘুমোতে অসুবিধা হবে। আপনি আপনার মতো কাজ করুন না, আমি তাদের এখানে নিয়ে আসি। আগামীকাল থেকে আপনার তাদের সাথে ঘুমাতে হবে, এটা আপনাকে আমি বলতাম, কিন্তু আজকে রাতে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করা সম্ভব হচ্ছে না। বাসায় প্রচুর মানুষজন আছে এখনো। এসব কানাকানি ফিসফিসানি কথাবার্তা শুনতে আমার মোটেও ভালো লাগবে না, তাই আমি চুপ আছি। আপনিও দয়া করে মুখটা একটু বন্ধ রাখুন, আমাকে আমার কাজ করতে দিন। আর কোনো কথা বলার সুযোগ পেল না তরি। কি আর করার, কাল পর্যন্ত এইভাবেই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিজের বাবা আর ভাই বোনের কথা বেশ মনে পড়ছে তরির। গতকালকে রাতেও কিভাবে ছিল, কোথায় ছিল, আর আজকে কোথায় কিভাবে, এক রাতের ব্যবধানে কত পাল্টে গেছে সবকিছু তার জীবনে। জোরে একটা শ্বাস ফেলে আপাতত সব চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করছে সে। আগামীকাল থেকে তার সংসার শুরু হবে, দায়িত্বের সংসার, যে সংসারে সে থাকবে শুধু নিজের দায়িত্বের খাতিরে। এখানে আসো নাচবো, পুরো বাসা দেখে যাও, এরপর রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমার। আজকে তোমার কিছু রান্না করতে হবে, রান্না বান্না জানো তো? জি দাদি। জাহানারা বেগম তরিকে পুরো বাসা ঘুরে দেখানোর পাশাপাশি টুকটাক কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো কৌশলে। তবে তরি যা উত্তর দিয়েছে সেটাতে তো ওনার মনে হচ্ছে মেয়েটা খারাপ হবে না। তবুও এত তাড়াতাড়ি তিনি আর কাউকে বিশ্বাস করতে চাচ্ছেন না। সরল বিশ্বাসের পরিণতি যে কতটা ভয়াবহ সেটা তিনি এবং সে বাড়ির সবাই বুঝতে পেরেছে। দেখো, এটা হলো রান্নাঘর, তোমার যা যা লাগবে আশা করি সব পাবে তুমি এখানে। আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অভাব নেই আমাদের। ও হলো সাইদা আর সে হলো কাকুরি, দুজনেই মূলত এখানে কাজ করে রান্না বান্নার। তুমি কিছু না বুঝলে তাদের বলো, ঠিক আছে? জি দাদি। তোমাকে নির্দিষ্ট করে কিছু বলছি না রান্না করার জন্য, তোমার যা রাখতে ভালো লাগে করতে পারো, তবে যাতে মুখে খাবার মতো আর পাতে তোলার মতো হয় সেদিকে খেয়াল রেখো, বুঝতে পেরেছ? জি দাদি, আপনি চিন্তা করবেন না, আমি করতে পারবো। তরির বেশ হাসি পাচ্ছিল জাহানারা বেগমের কথায়। কোনো রকমে হাসি চেপে রেখে খানিকটা মুচকি এসে উপরোক্ত জবাবটা দিয়েছে তরি। ইব্রের ভবিষ্যৎ তারা আছে, তাই খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামলো সে। ডাইনিং টেবিলে নানা রকমের খাবার আইটেম দিয়ে পরিপূর্ণ। তীব্র বুঝতে পারছে না যে আজকে এত রান্না কিসের জন্য। হ্যাঁ, এটা ঠিক যে তার কোনো কিছুর অভাব নেই,
খাবার দাবার যথেষ্ট উচ্চমানের থাকে সবসময়, কিন্তু তাই বলে এতগুলো একসাথে তো আর কারো খাওয়া সম্ভব নয়। এসব ভাবতে ভাবতেই সামনে চোখ তুলে দেখতে পেল মাথায় ঘোমটা টেনে শাড়ি পরিহিতা তরি খুব দ্রুত কাজ করার চেষ্টা করছে। একের পর এক খাবার এনে রাখছে টেবিলে সাজিয়ে। কিছুক্ষণের মধ্যে বাকি সবাই চলে আসলো। আজিজুল সাহেব সাথে সাথে বলে উঠলেন, এসব কি এত খাবার কে কখন করলো? ও বাবা, এ তো দেখি আমার পছন্দের চিংড়ির মালাইকারি, পটলের দুলমা। আজকে হঠাৎ আমার প্রিয় খাবার বানানোর কারণ? শুধু তোমার না, আমারও প্রিয় খাবারগুলো আছে এখানে। এই যে দেখো, মাংস কষা, পাবদা ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ, রুই মাছের ভর্তা। আসিয়া বেগম বেশ উচ্ছ্বাসিত হয়ে বলে উঠলেন। কথা কান দিয়ে ঢুকছে আর ক্রমশ সামনের দিকে তাকিয়ে নিজের কপালটা কুচকিত হয়ে আছে তীব্রের। ব্যাপার কি, তার নিজের পছন্দের খাবারও তো রান্না করা। এত রান্না কখন রাঁধলে নাটবো? আমি তো তোমাকে বলেছিলাম তোমার যা ইচ্ছা হয় তাই রাখতে। আসলে সাইদা চাচি আর কাকলি চাচিকে জিজ্ঞেস করে মোটামুটি প্রত্যেকের পছন্দের খাবার রান্না করার চেষ্টা করেছি, একটু একটু করে। কতটুকু কি হয়েছে সেটা জানি না। দেখে তো ভালোই হবে মনে হচ্ছে, একটু খেয়ে দেখি। সবাই সে কখন থেকে খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছেই, কেউ কিছু বলছে না। তোরই বুঝতে পারলো না কি হলো। সে তো নিজেও একটু খেয়ে দেখেছে সবগুলো খাবারের আইটেম, স্বাদ তো ঠিকই ছিল। এমনকি কে কতটুকু ঝাল খায়, মিষ্টি খায়, টক খায়, সে অনুপাতে সব রান্না করেছে। এখন মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারছে না। বেশ কিছু সময় অবিবাহিত হওয়ার পর খাবার শেষ করে তৃপ্তির ডুকরে তুললেন আজিজুল সাহেব। জাহানারা বেগম আর আসিয়া বেগমের মুখ দিয়ে বের হলো, মাশাআল্লাহ। কি রে তীব্র, কিছু বলছিস না যে তুই? ভালো লাগেনি তোর? এতটুকু বললেই কোর্টে হাত নিয়ে বাসা থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে তীব্র। তুই কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সাইদাকে বলে উঠে, চাচি, তানহা তানভীরের জন্য যেগুলো রান্না করেছে সেগুলো একটু প্লেটে সাজিয়ে দিবে, তাদের রুমে নিয়ে যাব। তারা নিচে এলো না। আচ্ছা বলে সেখান থেকে চলে গেল সাইদা। তুমি খাবে না নাটবো? খাবো দাদি, আগে আমার বাচ্চাদের খাইয়ে আসি। তুই চলে গেলে তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে জাহানারা বেগম। মেয়েটা কেমন যেন খুব মায়াবী, তার কথার মধ্যে মানুষকে আপন করে নেওয়ার শক্তি আছে। চাইনিজ খাবারগুলো মনে হয় কেউ আর খাবে না। কি করার, আমি খেয়ে নিচ্ছি তাহলে। হ্যাঁ, তানভীরের রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তোরই খাবার নিয়ে। খাবার খেতে বলার পরও দুজন দুদিকে মুখ করেছিল। এরপর খাবারগুলো হাতে নিয়ে বিছানায় রেখে দুজনে মাঝখানে বসে গালে হাত দিয়ে মুখ ফুরিয়ে বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টিয়ে তোরই এই কথাও বলল। খাবার দেখে অনেক আগে থেকে খাওয়া লোক হচ্ছিল তানহা আর তানভীরের, কিন্তু না, খাবার জিদ ধরে বসেছিল। বাচ্চা মানুষ কতক্ষণ আর নিজেকে সামলে রাখতে পারে। এর উপর এখন তরি নাকি তাদের সামনেই তাদের জন্য আনা খাবার খাবে। আর চোখে দুই ভাই বোন তাকিয়ে আছে তরির দিকে। সেটা লক্ষ্য করে মুচকি হেসে তরি যে না মুখে খাবার তোলা ভান করছে, অমনি ছো মেরে হাত থেকে চামচ কেড়ে নিল তানভীর। চোখ ছোট ছোট করে বলে উঠল, আমাদের খাবার তুমি খাচ্ছ কেন? তোমরা খাবে তাই তো নিজের হাতে রান্না করে নিয়ে এসেছিলাম। এখন খাচ্ছ না যখন, তো খাবারগুলো আর ফেলে দিতে পারি না, তাই আমি খেয়ে নিচ্ছি। জিভে তো পানি চলে এসেছে আমার, তাড়াতাড়ি খাই। না, আমি খাবো, আমাকে দাও। ভাইয়া বলেতে তোমার থেকে কিন্তু না খেতে, তাই আমি খাইনি, এখন খাবো। তানহা বলে উঠে এবার। তার কথা শুনে তানভীর চোখ পাকিয়ে তাকে বলে উঠে, এই, তুই আমার নাম বলছিস কেন? তোকে তোকে কি আমি জোর করেছিলাম? শুধু না খেতে বলেছিলাম। কেন বাবু, আমার হাতের রান্না করা খাবার খেতে তোমাদের কি অসুবিধা? একটু খেয়ে দেখো, খুব মজা হয়েছে, প্লিজ। এবার তরির অসহায় চোখের কাতরতা দেখে আর অনুরোধ ফেলতে পারেনি কেউ। এমনিতেও তাদের খাওয়ার ইচ্ছে ছিল। ওকে, আমরা খাবো। আমি তোমাদের নিজের হাতে খাইয়ে দেই, হা করো। প্রথম লোকমা ধরল তানহার দিকে, তানহাকে খাইয়ে তানভীর দিকে, তারপর আবার তানহার দিকে। এভাবে শেষ করলো খাওয়ানো। যতটুকু খাবার এনেছিল পুরোটা শেষ করে ফেলেছে দুজন মিলে। কেমন হয়েছে? ভালো,
খুব ভালো। তরি হেসে দুজনে কপালে আলতো করে চুমো দিয়ে চলে আসে রুম থেকে। নিচে নেমে দেখে সোফায় বসে হয়তো কিছু একটা নিয়ে কথা বলছেন তার শ্বশুর শাশুড়ি। তাকে দেখা মাত্রই আসিয়া বেগম বললেন, অনেক বেলা করে ফেলেছো, তাড়াতাড়ি খেয়ে নাও, যাও। তরি আচ্ছা বলে সেখান থেকে চলে এসে খাবার নিজের জন্য প্লেটে নিয়ে টেবিলে বসে মাত্র মুখে তুলে নিবে, এর আগেই তার মনে প্রশ্ন জাগলো। আজকে তার বাবা আর ভাই বোন খেতে পেরেছে তো? সে থাকতে তো রান্নাবান্না নিজেই করতো। কোনো এখনো তেমন কিছু রাখতে পারে না। তাড়াতাড়ি বাবার নম্বরে ফোন করলো তরি। আপু, কি করছিস তুই? কেমন আছিস? জানিস, তোর ফোনের অপেক্ষায় ছিলাম। আমি আব্বুকে কত আগেই জোর করছিলাম তোকে ফোন করার জন্য, তোর সাথে কথা বলার জন্য, কিন্তু আব্বু বলল তোর নাকি এখনো বাড়িতে অনেক কাজ, তোকে কোনো মতেই ফোন করা যাবে না। এইসব কিছু হলো বল? আমি কি তোর সাথে কথা না বলে থাকতে পারি? আমার কথা পরে বলি, আগে বল তোরা কি করছিস এখন? আজকে খেয়েছিস কিছু? আর তোদের নতুন বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? আব্বু কোথায়? হ্যাঁ আপু, খেয়েছি। কতদিন পর যে এত ভালো ভালো খাবার খেলাম তোকে বুঝাতে পারবো না। আর এত বড় বাসায় কারো সমস্যা থাকতে পারে বল? আব্বু আছে ভালোই, এখন দুপুরে খেয়ে ঘুমাচ্ছে। বাজার করে দিয়েছে কে? আর রান্নাই বা কে করলো? এমা, এ কি বলিস এগুলো? তুই কিছু জানিস না? দুলাভাই তো এখানে দুজন কাজের লোক রেখে দিয়েছে, একজন মহিলা আর একজন পুরুষ। বাজার সহ যা যা লাগে সব সেই লুকি নিয়ে আসে বাইরে থেকে, আর মহিলাটা রান্নার জন্য। তাছাড়া জানিস, আব্বু দেখাশোনা করার জন্য একজন নার্সও রেখে দিয়েছে দুলাভাই। আমাদের কোথাও কোনো সমস্যাই হচ্ছে না। তরি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তবে এটা দুঃখের নয়, সুখের পানি। তীব্র নিজে থেকে এতটা করবে সেটা ভাবতেও পারেনি। আচ্ছা, সবই বুঝলাম, তোদের পড়াশোনা কিন্তু ঠিকভাবে করবি, ঠিক আছে? আমি এখন সেখানে নেই বলে কোনো গাফিলতি কিন্তু সহ্য করব না বলে দিলাম। এখন কি আর পড়াশোনা না করে কোনো উপায় আছে? খানিকটা মন খারাপ করে বলল জারিফ। তার কথায় বেশ অবাক হলো তরি। তারপর জিজ্ঞেস করেই ফেললো, কেন এভাবে বলছিস কেন? আর বলিস না, দুলাভাই আমাকে আর তনুকে নতুন স্কুলে ভর্তি করাবে বলেছে, তাও এই শহরের সবচেয়ে ভালো স্কুল। ওখানে টিচাররা অনেক কঠিন শুনেছি, ওরা আদায় নাকি করেই ছাড়ে। তনু তো খুব খুশি, পুরাই আতেল একটা। পড়াশোনা ছাড়া আর সাজুগুজু ছাড়া কিছু বুঝে না। আমার হয়েছে জ্বালা। একের পর এক অপ্রত্যাশিত খুশির খবর শুনে তরি চমকানো ছাড়া আপাতত আর কিছুই করতে পারছে না। তবে জারিফের কথার ভঙ্গিতে সে ফিক করে হেসে দিয়েছে। তুই হাসছিস? হাসতে থাক, আমিও কিছু বলবো না। তবে আরেকটা জিনিস দিয়ে কিন্তু দুলাভাই আমাকে খুশি করে দিয়েছে। মানে? আর কি দিল? আমাকে যাওয়ার সময় বলে গিয়েছে, তোমার আর কিছু চাই? আমিও ফটাফট সাইকেলের কথা বলে দিয়েছি। এরপর কাকে যেন ফোন করলো, কিছুক্ষণের মধ্যেই সাইকেল হাজির। সাইকেলের কথা তোকে কেন বলতে হবে? আমি বলেছিলাম না তোকে সাইকেল আমি কিনে দিব? আপু, রাগ করছিস কেন? আমি তো নিজে থেকে বলিনি, দুলাভাই জিজ্ঞেস করাই বলেছি। আর আমাকে কি একা দিয়েছে নাকি কিছু? তনুকেও তো দিয়েছে। তনু আবার কি চাইলো? তার কত রকমের মেকআপের জিনিসপত্র যে বললো সে দিতে, আমি এগুলোর নামও জানি না। কি জানি ফাউন্ডেশন, কাউন্সিলার, পেন কেক, লাল সার, মাথা মুন্ডু। আমাকে এগুলো জিজ্ঞেস করে লাভ নেই, তুই পরে তনুকে জিজ্ঞেস করিস। এখন উনি মেকআপ কিটস দিয়ে সাজুগুজু করছে, তার সাথে কথা বলবি? আচ্ছা, আমি পরে আবার ফোন দিব। খাইনি দুপুরে, খাবার এখনো রাখছি। ফোন কেটে তরি ভাবনায় পড়ে গেল। আগের জায়গায় পরিবর্তন করে খুব দামি একটা বাসায় তার বাবা আর ভাই বোনকে রেখেছে তীব্র, তার নিজের রেপুটেশনের জন্য। আচ্ছা, সেটা না হয় ঠিক আছে, কিন্তু এত সব মানুষ কি ভিতরে গিয়ে দেখবে কি অবস্থা? সবাই তো বাহিরে দেখেই মন্তব্য করছে। হ্যাঁ, এটা ঠিক যে তরির পরিবারের দায়িত্ব নেওয়া তীব্রের কন্ট্যাক্ট পেপারে ছিল, কিন্তু তাই বলে এতটা? এটা তো খুব বেশি মনে হচ্ছে। তীব্র কি আসলে বাইরে থেকে খুব শক্ত খোলসে নিজেকে কোনো কারণে আবৃত করে রাখে? তার তো অতীত সম্পর্কে তরি কিছুই জানে না। খুব বেশি কি কষ্টের সেই অতীত? দীর্ঘশ্বাস ফেলে খাবারে মন দিল তরি। আপাতত সে এইসব আর ভাবতে চায় না, পরে না হয় জানা যাবে।
রাত প্রায় 11টা। সবাই মোটামুটি খাবার খেয়ে বিছানায় ঘুমাতে চলে গেছে। তীব্র খাওয়া দাওয়া করে রুমে ঢুকে যাবে। আজকে তো তরির সাথে তানহা আর তানবীরের ঘুমানোর কথা। সে ভাবলো নিজের রুমে যাওয়ার আগে একবার তাদের রুমে থেকে ঘুরে আসুক কি অবস্থা। দরজার সামনে দাঁড়িয়ে দেখে কোমরে হাত দিয়ে বাচ্চাদের মতো গাল ফুলে দাঁড়িয়ে আছে তরি। আর বিছানায় যতটুকু সম্ভব হাত পা ছড়িয়ে ছিটিয়ে সবটুকু জায়গা দখল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তানহা আর তানবীর। আমি ঘুমাবো, প্লিজ প্লিজ, একটু অল্প, একটু, 1 আঙুল সমান। কুচকিয়ে তানবীর প্রশ্ন ছুড়ছে। 1 আঙুল সমান কিভাবে ঘুমায় আবার? সেটা তো দেখাতে পারবো, একটু জায়গা দিলে বিছানায়। তানহা তানবীর দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে মনে মনে কি যেন একটা যুক্তি করলো। এরপর যেই না একটু জায়গা দিল, সরে গিয়ে অমনি তরি ধপাস করে বিছানায় শুয়ে বিশ্বজের হাসি দিয়ে বলল, এভাবে? এবার তানহা আর তানবীর দুজন মিলে তরিকে ঠেলতে শুরু করেছে রীতিমতো বিছানা থেকে নামানোর জন্য। ইচ্ছে করে তাদের সামনে কাঁদো কাঁদো মুখে তরি বলল, আমি কত সুন্দর সুন্দর গল্প বলতে পারি, কেউ শোনে না আমার গল্প। এই কষ্ট আমি কোথায় রাখি? দূর থেকে তাদের এই অবস্থা দেখে নিঃশব্দে মুখ চেপে হাসছে তীব্র। দূর থেকে তাদের এইসব অবস্থা দেখে নিঃশব্দে মুখ চেপে হাসছে তীব্র। বেশ মজা লাগছে তার। শেষমেশ কি হয় সেটা দেখার জন্য ধীর আগ্রহে তাকিয়ে আছে। গল্প বলার কথা বলতে না বলতেই তানহা রাজি হয়ে যায়, কিন্তু তানবীর তখনও মুখ গুমরা করে বসেছিল। কিন্তু খুব বেশিক্ষণ আর টিকলো না সেই গুমরা মুখ। তরি হুট করেই কাতুকুতু দিতে শুরু করলো তানবীরকে। না চাইতেও খিলখিল করে হাসতে হয়েছে তাকে। তারপর তরি একটা শর্তে জুড়ে দিল গল্প বলার। আমি গল্প অবশ্যই বলবো, তবে এই দুজনের মাঝখানে শোবো আমি। তোমরা দুজন আমার দুপাশে শুয়ে গল্প শুনবে। এর সাথে কিন্তু ফ্রি হিসেবে চুলে বিলি কেটে দেওয়াও আছে। তো চলো শুরু করি। তরির কথা মতো 2 ভাই বোন তাই করলো। কি সুন্দর করে কৌশলে তাদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে তরি। এটা দেখেই তীব্র বেশ ভালো লাগলো। নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজা পুরোপুরি বন্ধ না করে হালকা চেপে কাজে বসে গেল। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, তীব্র এখনো কাজে মগ্ন। হঠাৎ করে দরজায় ঠকঠক করে আওয়াজ হওয়ায় কাজ থেকে খানিকটা অবসর নিতে হলো তাকে। কে? আমি তরি, আসবো? আসুন। এত রাতে তরিকে দেখে মোটামুটি অবাকই হলো তীব্র। সে এখনো ঘুমায়নি তাহলে? আপনি এখনো জেগে আছেন? হ্যাঁ, মানে ঘুম আসছিল না আসলে। তানহা আর তানভীরকে ঘুম পাড়িয়ে এসেছি। আমার সাথে আপনার একটু কথা ছিল। বলে ফেলুন। দেখুন, আপনার সাথে আমার ডিল হয়েছিল যেটা নিয়ে, সেটা তো আমি দুজনেই জানি। আজকে শুনলাম আপনি সবকিছু ব্যবস্থা করে দিয়ে এসেছেন নতুন বাসায়। এতটা আমি কিন্তু করতে বলিনি আপনাকে। আমার কথা শুধু এইটুকুই ছিল যে আমি এখানে থাকতে যেমন আব্বু বা তনু জিরাফের কোনো সমস্যা না হয়। আমার কথা শুধু এতটুকুই ছিল যে আমি এখানে থাকতে যেন আব্বু বা তনু জারিফের কোনো সমস্যা হতো না, এখনো সেটা যেন না হয়। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন বলুন তো? মানে এত কিছু না করলেও পারতেন। আমি যা করেছি সেটাতে না আপনার বাপের বাড়ির লোকজনের কোনো সমস্যা হয়েছে, না আমার নিজের। তাহলে আপনার এত কিসের সমস্যা বলুন তো? আমি যতটুকু করেছি মন থেকে করেছি। এখন আমি আমার কোন কাজ কিভাবে করব না করব সেটাও আপনার থেকে পারমিশন নিয়ে করতে হবে? দেখুন, আপনি আমাকে আবারও ভুল বুঝছেন। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, ছোটবেলা থেকেই আমি যথেষ্ট আত্মনির্ভরশীল। যতটুকু আমার প্রাপ্য ঠিক ততটুকুই নিয়েছি আমি। আপনি প্রথমবারের মতো চাহিদা থেকে বেশি দিয়ে ফেলেছেন, যেটাতে আমি আসলে অভ্যস্ত নই, এটাই বলতে আসা। আপনার মতলব কি বলুন তো? আমি যদি সেখানে বাজার করা থেকে শুরু করে রান্না বান্নার লোকের ব্যবস্থা না করে দিয়ে আসতাম, তাহলে নিশ্চয়ই আপনি দিনের পর দিন তাদেরকে না খেয়ে দেখতে পারতেন না। তখন কি করতেন? ছুটে চলে যেতেন তাদের কাছে, না হলে বাসায় বসে থেকে আপনার ড্রামা দেখা লাগতো। আলটিমেটলি কি হতো? আমার বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করা হতো না। এটাই তো চাচ্ছিলেন আপনি। তরি থ হয়ে দাঁড়িয়ে আছে। কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল তীব্র। সে ভেবেছিল সব কথা শেষে তাকে ধন্যবাদ দিয়ে আসবে, কিন্তু এসব কথা শোনার পর তার আপাতত আর কিছুই বলার নেই। আপনার কথা বলা শেষ হলে আপনি আসতে পারেন। আর হ্যাঁ,
ভবিষ্যতে আমাকে শেখাতে আসবেন না যে আমি কোথায় কি করব। আমি যেটা করি সেটা আশেপাশে সব কিছু মাথায় রেখে বিচার বিবেচনা করেই করি। একটা সময় ছিল যখন সব কিছু সহজভাবে ভেবে নিতাম, কিন্তু পরিস্থিতি আমাকে যথেষ্ট বদলে দিয়েছে। তরির সামনে আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়েছে তীব্র। চুপচাপ সে রুম থেকে চলে আসে তরি। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে গোসল করে রান্নাঘরে এসেছে তরি। এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি, শুধু বাসার সার্ভেন্ট আর গেটম্যান ছাড়া। তীব্র নিজে যেহেতু অফিসে বস, তাই তার সকালে যাওয়া লাগে না, একটু দেরি করেই যায় সে। সকালে নাস্তা বানানোর কাজ তরির নয়, তবে বসে থাকতে তার ভালো লাগছে না, তাই মজার কিছু আইটেম তৈরি করবে বলে ভেবে নিয়েছে সে সবার জন্য। একটু পরে সিঁড়ি বেয়ে আসিয়া বেগম নেমে এলেন। তরিকে দেখে রান্নাঘরে যান তিনি। কখন উঠলে? বেশ আগেই উঠেছে আম্মা। গোসল করেছো? জি। আব্বা আর দাদি উঠেনি এখনো আম্মা। তোমার আব্বা বেডটি খেতে পছন্দ করে, তীব্র ঠিক সেই অভ্যাসটাই পেয়েছে, তাই চা হয়েছে কিনা সেটা দেখতে আসলাম। আর তোমার দাদি উঠেছে আরো আগেই, তবে এখন নিচে আসেনি, পরে আসবে। ও, আমি জানতাম না আম্মা এই কথা, না হলে আগেই চা করে রাখতাম। সমস্যা নেই, আমি এক্ষুনি করে দিচ্ছি। দুধ চা নাকি লিকার চা? আর চিনি কেমন দেব? দুধ চা, চিনি 1 চামচ দিও দুজনের জন্যই। আর তোমারও তো ব্যস্ত হওয়া লাগবে না, গতকালকে বাসায় মেহমান ছিল, তাই তোমাকে এই ব্যাপারে বলা হয়নি, তাই জানতে পারোনি। এক কাজ করো, তুমি চা নিয়ে তীব্রের রুমে দিয়ে এসো। জি। কথাবার্তা চলার এক পর্যায়ে তরির ফোনে কল এলো। স্ক্রিনে নিত নামটা লেখা। আপাতত তরি ফোন রিসিভ করলো না, কারণ এখন হাতে অনেক কাজ। আপনার চা। শুনছেন? চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নেবেন। আড়মোড় ভেঙে আদর চোখে তাকিয়ে মৃদু আলোতে তীব্র এক মায়াবী নারীকে দেখতে পেল। চোখে এখনো ঘুম লেগে আছে। তীব্র এখনো বুঝতে পারছে না ঠিক মতো কিছু। কে আপনি? কি চান? কি? আপনি চিনেন না আমাকে? খানিকটা উঁচু স্বরে বলে উঠল তরি। হঠাৎ লাফ দিয়ে উঠে বসে তীব্র, চোখ ডলতে আবারও তাকায়। ও আপনি? চা রেখে যান, আমি খেয়ে নেব। আচ্ছা। শুনুন। জি। কালকে মানে ছেলেমেয়েরা উঠেছে ঘুম থেকে? কালকে ছেলে মেয়েরা উঠেছে মানে? কথা বুঝলাম না। না, কালকে এমনিতেই বলেছি, ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করলাম। মনে হয় না এখনো উঠেছে। আমি নাস্তা তৈরি করে তাদের ডেকে দিব, আর আজকে তারা সকলের সাথেই একসাথে বসে খাবে। শুনুন, কালকের জন্য সরি। হঠাৎ করে এভাবে সরি বলাটা তরি আশা করেনি তীব্র কাছ থেকে। কেন? আমার কাজে কেউ নাক গলাবে এটা মোটেও পছন্দ না আমার, সেটার জন্যই রেগে গিয়েছিলাম। তবে পরে আপনার দিকটা ভেবে দেখার পরে মনে হলো এইভাবে বলাটা ঠিক হয়নি হয়তো, তাই সরি, এটাই বলার ছিল। আপনি এখন যেতে পারেন। পিছনে ফিরে রুম থেকে হেঁটে বেরিয়ে গেল তীব্র। আর তার মাথায় হঠাৎ করেই একটা জিনিস এলো। তীব্র বলেছে কালকের জন্য সরি, আর এর আগেও কালকে দিয়েই শুরু করতে নিয়েছিল, কিন্তু হয়তো অ্যাসোসিয়েশনে ছিল, তাই সরাসরি বলতে পারেনি প্রথমে, তাই ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করে কথা কাটিয়েছে। ব্যাপারটা ভাবতেই মিষ্টি হাসি এসে লেগে যায় তরির মুখে। সবাই একসাথে নাস্তায় টেবিলে বসেছে। তরি খাবার বেড়ে দিয়ে এরপর তানহা তানবীরকে খাওয়াচ্ছে। আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, একটা অনুমতি লাগতো আমার। তরির কথা শুনে প্রায় সবাই চোখ তুলে তাকালো। আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি, আমার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে সামনে। বেশ কয়েকদিন ক্লাস করতে পারিনি, তাই বলছিলাম যদি একটু ভার্সিটি যেতাম। শিট, নোট পড়া যা আছে কারোর থেকে কালেক্ট করে নেবেন, আর পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিবেন। তীব্রের কথা শুনে সবাই চমকে তাকালো তার দিকে। সে যে কথা বলছে সেটা জানা নয়। তরিকে আপনি বলে সম্বোধন করায় মোটামুটি সবাই অবাক। ঘটনা বুঝতে পেরে তীব্র তাড়াতাড়ি বলে উঠল, আমার একটু কাজ আছে, রুমে যাচ্ছি। দিকে এবার সবাই তাকিয়ে আছে, আর এই বিব্রতকর অবস্থা এড়াতে তরি এদিক সেদিক না তাকিয়ে শুধু তানহা তানবীরকে খাইয়ে যাচ্ছে। তোমার কি ক্লাস না করলে খুব বেশি সমস্যা হবে? জাহানারা বেগম বেশ গম্ভীর কণ্ঠে প্রশ্নটা করলেন। না, ঠিক আছে, চলবে। জাহানারা বেগম তরির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা খুব সহজেই সবকিছু ছাড় দিতে জানে। তীব্র আর তার সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে এটাও বুঝে গিয়েছেন তিনি।
অথচ তোর এই ব্যাপারে কিছুই বলেনি কাউকে। মেয়েটা কি আসলে এতটা ভালো, নাকি আবার রূপ পাল্টাবে? এই প্রশ্নটাই মনে খসখস করছে সারাক্ষণ ওনার। ব্রেকফাস্ট শেষ করে তানহা তানবীরের সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে নিজের ফোন হাতে নিল তরি। প্রথমে তার বাবার সাথে কথা বলেছে, এরপর ভাই বোন। নিতু যখন ফোন করেছিল তাকে ভার্সিটি যাওয়ার কথা বলতেই ফোন করেছিল, কিন্তু যেহেতু তীব্র না করে দিয়েছে তাই এখন তো মুখের উপর আর কিছু বলাও যাচ্ছে না। নিতু তার ভার্সিটিতে সবচেয়ে কাছের বান্ধবী, তার সাথে মোটামুটি সবকিছু শেয়ার করে তৈরি। নিতুর মাধ্যমেই জানতে পারে তীব্রের কথা। আর এরপরে তো যাক, আপাতত সেসব বলে লাভ নেই। নিতুর নাম্বারে চটপট ডায়াল করলো তরি। প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বার বেশ কিছুক্ষণ রিং হওয়ার পরেই শুনতে পেল নিতুর গলা। তোরি, আমি ক্লাসে ছিলাম রে, ফোনটা সাইলেন্ট ছিল, মাত্র বের হলাম। তোকে তো বলেইছিলাম যে আজকে আসতে। জানিস আজকে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ছিল? ইম্পর্টেন্ট হলেও আমার কিছু করার নেই নিতু। আমি তোকে এটা জানানোর জন্যই ফোন করেছি যে আমি পরীক্ষার আগে আর আসতে পারবো না, হয়তো ভার্সিটিতে। ও হ্যাঁ, ফর্ম ফিল আপের আগে তো যেতেই হবে, আর বাকিটা শুধু এক্সাম দিতে। তুই পড়াগুলো একটু ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ, নোটশিট কালেক্ট করে রাখ। আমি ফর্ম ফিল আপের দিন নিয়ে যাব, আর তোর সাথে আমার তো যোগাযোগ থাকবেই। ফোনেই যতটুকু হয় পড়া বুঝে নিব। ফোনে পড়া ঠিকমতো বোঝা যায় না তোরি। তুই এই পর্যন্ত কম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হোসনি। তোর প্রতিটা সংগ্রামের কথা আমি জানি। এরপরেও নিজের পড়ালেখার উপর বিন্দুমাত্র প্রভাব পড়তে দিসনি, আর ফাইনাল ইয়ারে এসে এই কথা বলছিস? এতদিন জীবনে অনেক চড়াই উতরাই পার করে এসেছি, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু একটা জিনিস তখনও পেয়েছিলাম, জানিস সেটা কি? স্বাধীনতা, যেটা এখন আমি হারিয়ে ফেলেছি। আমি যখন অন্যের অধীনে রে, চাইলেও আমার কিচ্ছু বলার উপায় নেই। তোর ইনলস কি তাহলে? আরে না, তারা সবাই খুব ভালো। দাদি একটু কম মিশতে চান, কিন্তু মন থেকে ভালোই। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক ভালো ব্যবহার করে আমার সাথে। আর বাচ্চারা তো বুঝিসই, তাদের অতীতে কি হয়েছে তা তো জানি না, আস্তে আস্তে সব জানতে পারবো। সবে মাত্র আসলাম, তারা একটু ভয় ভয় থাকে কেন জানি। তবে আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের সাথে মিশে যেতে। ভীষণ মিষ্টি, তুই তো বাচ্চাই জানিস। সবার কথাই তো বললি, আর যার সাথে বিয়ে হলো তার কথা তো বললি না কিছু। তোরি, সত্যি করে বলতো, আমি কি তোকে খুব খারাপ কিছুর মধ্যে ঠেলে দিয়েছি নিজের অজান্তে? বিশ্বাস কর, আমি যা করেছি সবটাই তোর ভালোর কথা ভেবে সব দিক চিন্তা করে করেছি। আর আমি তো তোকে অপশান দিয়েছিলাম, শুধু চুজ করা তোর ওপর ছেড়ে দিয়েছিলাম। এটা আমি কি করলাম রে? তীব্র রাইহানের সাথে তুই নিশ্চয়ই সুখী নেই, তাই না? আরে আরে, এত অস্থির হচ্ছিস কেন, আর নিজেকে দোষারোপ করছিস কেন? আমার লাইফ আমি বেছে নিয়েছি, আর সুখী বিবাহিত জীবনের কথা বলছিস। আমি সুখে শান্তিতে সংসার করব এটা ভেবে বিয়ে করেছি কি? করিনি তো। সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তবুও যতটুকু পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। কত মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে নির্যাতিত হয় পরিবার থেকে দেখে শুনে বিয়ে দেওয়ার পরেও। সেই জায়গা থেকে আমি উল্টো আমার পরিবার বাঁচাতে, নিজের সম্মান বাঁচাতে এই বিয়েটা করে যতটুকু পেয়েছি সেটাও কি কম? আর প্রতিটা মানুষের কিছু না কিছু দুর্বল জায়গা থাকে। তীব্র রায়হানের দুর্বলতা বাচ্চারা, তাদের জন্যই আমাকে বিয়ে করা। তাই বাবা হিসাবে তাদের ভালোর কথা ভাবা খুব স্বাভাবিক। খুব অস্বাভাবিক কিছু তো নয়। আমি পড়াশোনা কন্টিনিউ করব এই শর্ত কিন্তু রাখিনি আমি। তাড়াহুড়োতে এত কিছু মাথায় ছিল না। উনি চাইলেই কিন্তু আমার পড়াশোনা বন্ধ করে দিতে পারতেন, সেটা করেননি। তাই আপাতত আর এত কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি না। যা হবে দেখা যাবে। তোকে যেটা বলেছি সেটাই মাথায় রাখিস, ঠিক আছে? সব কিছু থেকে সবসময় পজিটিভ কিছু বের করে আনার তোর এই গুণটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা রাখছি, এখন বাসে উঠতে হবে আবার। আচ্ছা, টাটা। রাতের খাবারের আয়োজন করতে শাশুড়ি বউ মিলে একসাথে হাত লাগাচ্ছে টুকটাক। সার্ভেন্ট দুজন কিছুটা দূরে অন্য কাজে ব্যস্ত। আম্মা, আপনার কাছ থেকে কিছু ব্যাপার জানার ছিল। বলো, কি জানতে চাও?
আসলে ওনার অতীত সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি, যদি কিছু মনে না করেন। সে কি, তুমি সব জেনে শুনে আসনি? এবার বেশ ঘাবড়ে গেল তরি। আসলেই তো তাদের কন্ট্রাক্টের ব্যাপারটা তো কেউই জানে না। সাধারণভাবে বলতে গেলে এটা সবাই ভাববে যে তরি সব কিছু জেনে শুনে এসেছে। না মানে আসলে এত কিছু বিস্তারিত জানি না আর কি। যদি কিছু বলতেন। তীব্র তার সবচেয়ে কাছের বন্ধু দ্বারা একবার নয় দুইবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। বন্ধু 2বার? মানে বুঝলাম না, আপনি কি ওনার প্রাক্তন 2 স্ত্রীর কথা বলছেন যারা বন্ধু ছিল? না, বন্ধু একজন ছিল, তবে যে বন্ধু ছিল সে প্রকৃতপক্ষে ভালোবাসতো, আর যে ছিল না সে এক কালনাগিনী। আমি আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না আম্মা। বিস্তারিত পরে বলবো, আপাতত তাদের সামনে কিছু বলতে চাচ্ছি না আর। আসিয়া বেগমের দৃষ্টি অনুসরণ করে তরি সেদিকে তাকিয়ে বুঝতে পারলো যে সার্ভেন্টদের উদ্দেশ্য করে তিনি কথাটা বলেছেন। রাতের বেলা সবাই ডিনার করার সময় তীব্র খুব থমথমে গলায় বলে উঠল, প্রায় 30টা বিজনেস কোম্পানির একসাথে গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রত্যেকটা কোম্পানির হেডকে তাদের পার্টনার সহ ইনভাইট করেছে। আমি চাচ্ছিলাম না সেখানে অ্যাটেন্ড করতে, কারণ এসব ভালো লাগে না আমার, কিন্তু এটার সাথে আমাদের কোম্পানির একটা নাম জুড়ে আছে, তাই অনিচ্ছা সত্ত্বেও যাওয়া লাগবে। আজকে শুনলাম এই কথাটা, আর যেতে হবে নাকি কালকে রাতেই। রেডিকিউলাস। বলছিলাম কি, বাচ্চাদের সাথে নিয়ে যেতে কোনো সমস্যা হবে? মানে তারাও মজা করতে পারতো, একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা হয়ে যেত আর কি। এক কাজে 2 কাজ। তরি বেশ আগ্রহ নিয়ে কথাটা বলল। সেখানে গিয়ে তাদের কোনো কাজ নেই, সব জায়গায় নিজের মতামত দিতে যাবেন, মানে যেও না। তরি আহত চোখে একবার তার শাশুড়ির দিকে তাকালো। চোখ দিয়ে কিছু একটা বুঝিয়ে তাকে মন খারাপ করতে না করলেন তিনি। তরি আহত চোখে একবার তার শাশুড়ির দিকে তাকালো। চোখ দিয়ে কিছু একটা বুঝিয়ে তাকে মন খারাপ করতে না করলেন তিনি। সকালের খাবার পর্ব শেষ করে তরি নিজের রুমের উদ্দেশ্যে পা দেওয়ার সময় আসিয়া বেগম বললেন বাচ্চাদের ঘুম পাড়িয়ে তার কাছে আসতে। তিনি তীব্র অতীত তাকে খুলে বলবেন। মোটামুটি সবাই নিজেদের রুমে, হয়তো তীব্র বাদে বাকিরা ঘুমিয়েও পড়েছে। ড্রয়িং রুমে বসে আসিয়া বেগম আর তরি কথা বলতে লাগলো। তীব্র তখন ভার্সিটির স্টুডেন্ট ছিল, এখন তুমি যে পজিশনে আছো তীব্র তখন সেই পজিশনেই ছিল, অর্থাৎ ফাইনাল ইয়ারে। একদিন তীব্র রাতে এসে আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে গল্প করছিল। তখন সেটা তার নিত্যদিনের অভ্যাস ছিল। গল্প করতে করতে হঠাৎ সে বলে উঠল, আম্মু, আমি একজনকে পছন্দ করি। তোমাকে আমি সব কিছুই বলি, তুমি জানো। তাই বলছি, আমি যাকে পছন্দ করি তাকে যদি আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই, তাহলে কি তোমার কোনো আপত্তি থাকবে? কি বলছিস হুট করে বলতো? তোর মুখে এতদিন আমি কিছু শুনি নাই এসব ব্যাপারে, আর আজ একেবারে সরাসরি তাকে বিয়ে করার পোষণ করছিস, সেই কথা বলতে এসেছিস আমাকে? নিশ্চয়ই তোদের জানাশোনা আছে অনেক আগে থেকেই, তো বিয়ের কথা তো সরাসরি বলতি না। কবে থেকে চলছে এসব বলতো? আম্মু, আমি কি নিজেও ভাবতে পেরেছি নাকি যে আমার তাকে হুট করে এতটা ভালো লেগে যাবে, আর সেও আমাকে পছন্দ করে? তা আমি জানতামই না। মেয়ে মানুষ বলে কথা, বুঝলে, নিজে থেকে কিছু বলে না। আজ আমি যখন আমার মনের কথা তাকে বললাম, তখন শুনি এই কথা যে তার মনেও আমার প্রতি একই অনুভূতি আছে। এই, তুই কার কথা বলছিস? পরিষ্কার করে বলতো। তুমি তাকে চিনো আম্মু, এমনকি সে নিজেও তোমার অনেক প্রিয়। তুই নামটা বলবি? ঘুরিয়ে বেঁচে এত কথা ভালো লাগছে না আমার। তৃপ্তি আম্মু, তৃপ্তি সেই মেয়ে। কি, তোর ক্লাসমেট? যে তৃপ্তি এটা সেই তৃপ্তি? তবে আর বলছি কি? এই, এসব তলে তলে কবে করলি তো? সে আমাদের বাসায় বেশ কয়েকবার এসেছে, ভীষণ ভালো লেগেছে আমার তাকে। এত মিশুক মেয়ে আজকাল দেখাই যায় না। সবই ঠিক আছে, কিন্তু তোদের দুজনকে দেখে তো বন্ধু ছাড়া কখনো কিছুই মনে হয় নাই। আমি তোর মা, আমার চোখে ফাঁকি দিয়ে প্রেম করলি? আহ আম্মু, প্রেম করেছি কখন বললাম আমি? বললামই তো যে আমাদের নিজেদের মনের মধ্যে এই অনুভূতি সুপ্ত অবস্থায় ছিল। আমরা বেস্ট ফ্রেন্ডের মতোই ছিলাম এতদিন, কিন্তু এখন আমাদের দুজনেরই মনে হয় যেহেতু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো আর নিজেদের মধ্যেও একটা পছন্দের ব্যাপার চলে এসেছে, তাহলে সম্পর্কটাকে তো একটু আগানোই যায়, তাই না?
এবার তোমার কি মত বলো? আমি একা আর মত দিলে হবে না। দেখি তোর আব্বু আর দাদির সাথে কথা বলে তারা কি বলে। এরপর না হয় মেয়ে দেখতে যাব। তৃপ্তির পরিবার রাজি আছে তো? তৃপ্তিও আজকে বলবে বলেছে আমাদের ব্যাপারে। আঙ্কেল আন্টি তো আমাকে খুবই পছন্দ করেন জানো। যখনই তাদের বাসায় যাই তখনই এত আপ্যায়ন করেন, মনে হয় যেন আসলেই মেয়ের জামাই। হয়েছি যে একটা বদের আড্ডি, বুঝেছিস? এখন যা এখান থেকে। আমি চেষ্টা করব তোর মনের আশা পূরণ করতে। থ্যাংক ইউ আম্মু, ইউ আর দ্য বেস্ট। পূর্বে স্মৃতিচারণ করে একটু থামলেন আসিয়া বেগম। তরি এখনো তাকিয়ে আছে আসিয়া বেগমের মুখের দিকে উৎসুক দৃষ্টিতে পরবর্তী কথা শোনার জন্য। তিনি আবারও বলতে লাগলেন, আমাদের দুই পরিবার থেকেই কারোই কোনো আপত্তি ছিল না তাদের বিয়ে নিয়ে। তারা দুজন দুজনের পড়াশোনা শেষ করে তারপর তীব্রতার বাবার বিজনেস আস্তে আস্তে হ্যান্ডেল করতে শুরু করে। মোটামুটি একটা পজিশনে যখন সে এসে গিয়েছিল তখন দুই পক্ষের পরিপূর্ণ সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। জানো, তাদের যে দেখতো সেই বলতো যে আল্লাহ যেন তাদের দুজনকে জন্যই সৃষ্টি করেছে। তৃপ্তির বিয়ের পর কিছুদিন পর একটা চাকরির অফার পায়। চাকরিতে জয়েন করার কিছুদিন পরেই জানতে পেল সে সন্তান সম্ভাবনা। আমাদের তানভীর তখন তার গর্ভে এসেছিল। সে বাচ্চার খবর শুনে এতটাই খুশি হয়েছিল আর এ কথা শোনার পর থেকে এতটাই যত্নশীল হয়ে গিয়েছিল যে বলল চাকরি করবে না, তাহলে ঠিকঠাক নাকি বাচ্চার যত্ন করতে পারবে না। আমরা তার কথা হেসে দিয়েছিলাম যে একটা মেয়ে কোন পর্যায়ে খুশি হলে এই কথা বলে, তবে তার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। এখন মনে হয় কয়েকদিনের জন্য চাকরিটা না করলেই বোধহয় ভালো ছিল। কেন? চাকরি কি ক্ষতি করেছে? চাকরি কিছু করেনি, কিন্তু চাকরির সুবাদে যে মানুষটার সাথে পরিচয় হয়েছিল সে অনেক কিছু করে দিয়েছে। সেসব পরে বলি। তো যেখানে ছিলাম, তানভীর সুস্থভাবে পৃথিবীতে আসলো। আমি তীব্রকে বড় হওয়ার পর থেকে এই পর্যন্ত 3 বার কাঁদতে দেখেছি। জানো, সে কাঁদে না সহজে। শুধু যে ছেলে বলে এমনটা নয়, কিন্তু তাকে এমনিতেও কাঁদতে দেখিনি আমি কোনোদিন। তানভীর হওয়ার পরে প্রথম সে কেঁদেছিল সবার সামনে। খুশির কান্না ছিল সেটা, প্রথম বাবা হওয়ার অনুভূতি। এরপর আমার ছেলেটার সংসার ভালোই কাটছিল বৌমার নাতিকে নিয়ে। আল্লাহ বোধহয় সব সুখ তখন ঢেলে দিয়েছিলেন। তানভীরের বয়স যখন 2 বছরের একটু উপরে, তখন পুনরায় শুনতে পাই যে তানভীরের জন্য নতুন খেলার সাথে চলেছে আমাদের তানহা। আচ্ছা, ওনার রুমে যেই ছবি আছে সেখানে উনি, তানভীর আর একটা মেয়ে দাঁড়ানো, সেই মেয়েটাই তাহলে তৃপ্তি আপু? হ্যাঁ, যেদিন এই খবর শুনতে পেয়েছিল যে তানহা আসতে চলেছে সেদিনের ছবি সেটা। তীব্রকে আমি দ্বিতীয়বারের মতো কান্না করতে দেখেছিলাম যখন সে শুনেছিল তার মেয়ে হতে চলেছে। তান্না আসবে সেই খবর শুনে সে প্রতিদিন হাতে করে খেলনা নিয়ে আসতো মেয়ে বাবুদের, এমনকি জামা কাপড়ও, আর বলতো আমার প্রিন্সেস আসতে চলেছে। এরপর তৃপ্তির ডেলিভারি করানোর সময় চলে এসেছিল। ডক্টর বলেছিল যে কিছু কমপ্লিকেশন আছে, তাই সিজার করতে হবে। এটা শুনে তীব্র খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন তাকে সাহায্য করার জন্য এসেছিল তার ছোটবেলার বান্ধবী নীলা। সে নিজেও একজন ডক্টর ছিল, গাইনি স্পেশালিস্ট। কি সাহায্য করেছিল জানো তুমি? কি? আমাদের তৃপ্তিকে মেরেই ফেলেছিল। তরি মুখ হা করে বসে আছে। এতক্ষণ সবকিছু ঠিকঠাক চলে আসছিল, কিন্তু কি বললো এটা? ছোটবেলার বান্ধবী হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা। তরি দেখলো এখনো আসিয়া বেগম কাঁদছেন, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। উনি কেন এমনটা করলেন? ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল তৃপ্তি আপুর সাথে? না, হিংসার আগুনে জ্বলে যাচ্ছিল মিলা। সেটা তাকে দেখে আমরা কেউ বুঝতে পারিনি। ভেবেছিলাম আসলে মন থেকে সাহায্য করতে এসেছে। আমাদের সবাইকে আসক্ত করে বলেছিল যে তৃপ্তি এবং তার বাচ্চার কিছু হতে দেবে না। কিন্তু কিসের হিংসা? তীব্রকে না পাওয়ার জন্য হিংসা। মানে মিলা তাহলে ওনাকে পছন্দ করতো? হ্যাঁ, সে তীব্রকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তীব্র আর তিশার বিয়ে হয়ে যায়। সেটা সে পরে জানতে পেরেছে। আর বলেছিলে না যে চাকরি কিভাবে তৃপ্তির ক্ষতি করেছিল? চাকরিতে গিয়েই তো তৃপ্তির দেখা হয়েছিল মিলার সাথে, যেটা আমাদের তৃপ্তি বলেছিল।
মিলাকে সে সরল মনে করে সব কিছু বলতো। আর মিলা যে মনে মনে এতটা কুৎসিত পরিকল্পনা করেছে সেটা তো আমরা কেউ জানতাম না, ভাবতেই পারিনি। তীব্রকে তৃতীয়বারের মতো কান্না করতে দেখেছিলাম সেদিন। বলতে পারো তার শেষ কান্না সেটাই ছিল আমার দেখা মতে। তার চিৎকার দেখে আমরা সবাই খুবই ভয় পেয়েছিলাম। রাগে পুরো হসপিটালের জিনিসপত্র ভাঙচুর করেছিল সে। যখন তৃপ্তিকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তীব্র কিছুতেই তাকে নিয়ে যেতে দিচ্ছিল না। পরে ইঞ্জেকশন পুশ করে তাকে সেন্সলেস করে তারপর তৃপ্তিকে নিয়ে যাওয়া হয়েছিল। যখন তার জ্ঞান ফিরেছিল তখন তৃপ্তির দাফনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সে তৃপ্তির কবরের সামনে শুধু গিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। একেবারে অল্প সময়ের জন্য স্থির শান্ত ছিল সে চাহনি। তখন তার চোখে কোনো পানি ছিল না, তবে তার মনে কি চলছিল সেটা অনুমান করতেও ভয় লাগছিল। তোরই চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে এখন। কাউকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসলে বুঝি এমনই হয়। এরপর কি হয়েছিল আম্মা? তীব্র কারোর সাথে কথা বলতো না, নিজেকে একটা বন্ধ রুমে আটকে রাখতো। সেই রুমটাকে সে থাকতো, সেটা ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। আমি যখনই সেই রুমে তার খাবার দিতে যেতাম তখনই দেখতাম তৃপ্তির ছবি বুকে জড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো। চোখে শুধু হাহাকার আর না পাওয়ার বেদনা। অনেক সময় লেগেছিল সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে। মিলার কোনো বিচার হয়নি, কোনো শাস্তি হয়নি? শাস্তি তো তখনই দিতে পারতাম যদি এটা প্রমাণ করতে পারতাম। আদালত কি প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দিবে? তাহলে এটা জানলেন কি করে যে মিলাই এই কাজটা করেছে? তৃপ্তি মারা যাওয়ার বেশ কিছুদিন পরে এই বাসায় এসেছিল সবাইকে মিথ্যে সান্ত্বনা দিতে। তীব্রের সাথে সারাক্ষণ এঁটে থাকতো। অনেক চেষ্টা করেছিল তাকে মানানোর, কিন্তু তীব্র সব রকম প্রস্তাবই প্রত্যাখ্যান করেছিল। এরপর একদিন রাগে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। সেদিন যাওয়ার সময় মিলা বলে গিয়েছিল তৃপ্তিকে মারার কথা। সে ভেবেছিল তৃপ্তিকে মেরে নিজে তীব্রকে বিয়ে করবে। এত কিছু করেও যখন নিজের উদ্দেশ্য হাসিল করতে পারেনি, মুখ ফসকে সব সত্যিটা বলে চলে গিয়েছিল। এখন সে কোথায়? জানি না। সেদিনের পর থেকে তাকে এই শহরে আর দেখিনি। কোথায় আছে তাও জানি না আমি। তাহলে এই হলো একজন বন্ধু যার থেকে প্রতারণার শিকার হয়েছিল, আর একজন? বলছি, তৃপ্তি মারা যাওয়ার পর সব থেকে বেশি বেগ পেতে হয়েছে আমাদের তান্হার জন্য। তানভি তো কিছুটা হলে বড় হয়েছিল, কিন্তু তান্হা তো তখন দুধের শিশু। তার জন্য তীব্রকে বলেছিলাম অন্তত এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলো বিয়েটা করে নিতে। তীব্র প্রথমে রাজি হয়নি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এরপর তাকে কোনো মতে রাজি করিয়েছিলাম। তবে সে একটা শর্ত দিয়েছিল যে বিয়ের পরপরই নতুন স্ত্রীর সাথে স্বাভাবিক হতে পারবে না সে, কিছুটা সময় লাগবে। আমরাও মেনে নিয়েছিলাম। আমাদের পছন্দ মতো একটা মেয়ে খুঁজে বিয়ের ব্যবস্থা করলাম। তার কথাবার্তায় মনে হয়েছিল বেশ ভালোই হবে, কিন্তু এই কালনাগিনকে আমরা কেউ চিনতে পারিনি। সে এতটাই লোভী আর স্বার্থপর, জানলে ভুলটা আমরা কখনোই করতাম না জানো। আমাদের মূল উদ্দেশ্য ছিল তানহার তানভীর ভালো থাকা, আর সে আমাদের অগোচরে তাদের সাথে ঝাঁতরেলের মতো ব্যবহার করত, তাদের ভয় দেখাতো, মারত, অথচ আমাদের সামনে ভালো সেজে থাকার ভং ধরত। ছোট্ট বাচ্চাগুলো ভয়ে কিছু বলতো না। এরপর একদিন সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কেন? কোথায় গিয়েছে সে? পালিয়ে গিয়েছে। কার সাথে জানো? তীব্রর বন্ধুর সাথে। তৃপ্তি আর তীব্রর সাথে সে পড়তো। বাইরে থেকে দেখাতো যে তীব্রের জন্য নিজের প্রাণও দিতে প্রস্তুত সে, কিন্তু ভেতর থেকে সে আসলে তীব্রকে নিজের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ভাবত। তীব্রর মেধা, রূপ সব কিছু দিয়ে সে নিজের সাথে তাকে বিচার করত, আর এটাই ভাবতো তার থেকে কি করে উপরে থাকা যায়। এটা তীব্র না বুঝতো আর না জানতো। সে নিজেও একজন বিজনেসম্যান। তৃপ্তি মারা যাওয়ার পর থেকেই তো শুনলে তীব্র অনেকটাই ভেঙে পড়েছিল। বেশ কয়েকদিন সে কাজ করতে পারেনি। তখন তার তথাকথিত বন্ধু তার থেকে বিজনেসে উন্নতি করে ফেলে এবং এই শহরের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন হয়ে যায়।
জানি না কিভাবে, কিন্তু সেই সুনামের কথা বলে তীব্র থেকে বেশি টাকা আছে এই লোভ দেখিয়ে সেই কালনাগিনটাকে ফুসলিয়ে নিয়ে যায়। একদিক থেকে ভালোই হয়েছে চলে গিয়েছে। সে চলে যাওয়ার পর যখন তীব্র জানতে পারলো যে বাচ্চাদের উপর এভাবে নির্যাতন করত, তখন তীব্র বলেছিল, তীব্র চোখে আমি সেদিনও এক ফোঁটাও কষ্ট দেখিনি জানো, একটুও দুঃখ পেতে দেখিনি। আর এরপর তো এখন থেকে এভাবেই চলছে। কথাটা শেষ করেই একটা দীর্ঘশ্বাস ফেললেন আসিয়া বেগম। আবারও বলতে শুরু করলেন, কালকের পার্টিতে তুমি যথেষ্ট সাবধানে থাকবে, বুঝেছো? তীব্র যেখানে থাকবে তুমিও ঠিক সেইখানে থাকবে, একা থেকো না, কারণ কালকের পার্টিতে। আসিয়া বেগম কথা শেষ করতে পারলেন না, এর আগেই দরজা খোলার আওয়াজ পেলেন। রাতের বেলা এমনিতেও কম আওয়াজে বেশি আওয়াজ শোনা যায়। আওয়াজ শুনেই তরি বলল, আম্মা আমার মনে হয় কেউ আসছে, আমি যাই। সম্ভবত তীব্র। আচ্ছা যাও তুমি। তরি দ্রুত চলে গেল। কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে এলো তীব্র। আসিয়া বেগমকে দেখে ব্রু কুচকে জিজ্ঞেস করলো, আম্মু তুমি এত রাতে এখানে? হ্যাঁ, তুই এখানে? পানি নিতে এসেছিলাম, পানি শেষ জগে, তাই তুমি কেন এখানে? আমি এসেছি পানি খেতে। এক পলক তাকিয়ে থেকে আচ্ছা বলে চলে যায় তীব্র। আর আসিয়া বেগম ভাবতে লাগলেন, তরিকে পুরোটা কথা বলা হলো না, আফসোস। আজকে সন্ধ্যায় পার্টিতে গেলে আসতে হয়তো রাত হয়ে যাবে। যেহেতু ডিনার সেখানেই নাকি করা হবে বলে তরি শুনেছে, তাই রাতের খাবার টুকটাক আয়োজন করে ফেলেছে সে। তরি, এখন কি করছো তুমি কিচেনে? একটু পরে তোমাদের বের হতে হবে, আর তুমি এখনো রেডি হওনি? আম্মা হয়ে এসেছে তো, আর একটু হাতের কাজটা শেষ করেই যাই। আচ্ছা। আসিয়া বেগম তরিকে কথাগুলো বলে নিজের রুমে যাচ্ছিলেন কিছু নিয়ে আসতে, যা তিনি তরিকে দিবেন বলেছিলেন। তবে তার রুমে যাওয়ার আগেই পথ আটকালেন জাহানারা বেগম। কিছুটা আড়ালে নিয়ে তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে কি বলেছিলাম, তুমি তা ভুলে গেছো? তরিকে এখনই এতটা ভালো ভাবতে আমি মানা করেছিলাম, বলেছিলাম না এত সহজে আর কাউকে বিশ্বাস না করতে। কিন্তু তোমার হাবে ভাবে দেখে তো মনে হচ্ছে খুবই মিশে গিয়েছো তার সাথে। কিছু ব্যাপার একটু চোখ কান খোলা রেখে লক্ষ্য করলেই বোঝা যায় আম্মা, যেটা হয়তো আপনি ইদানিং করছেন না। পরিষ্কার করে বলি, তোর এই বাড়িতে বউ এসেছে কয়দিন? এখনো এক সপ্তাহ হয়নি। আপনি কি খেয়াল করেছেন যে এই কয়দিনের ব্যবধানে কতটা পরিবর্তন এসেছে তানভীর আর তান্নার মধ্যে? যে ছেলে মেয়ে দুটো আগে মুখ গোমরা করে থাকতো, সব সময় একটা ভয় কাজ করতো তাদের মনে, বিশেষ করে যদি তাদের জন্য মান হবে সেই কথা বললে। সেই ছেলে মেয়ে দুটো এখন কতটা হাসি মুখে থাকে সেটা খেয়াল করেছেন আপনি? বাচ্চারা এত প্যাঁচ বুঝে না আম্মা, তারা শুধু একটু ভালোবাসা চায়। যে ভয় সেই কালনাগিটা ঢুকিয়ে দিয়েছিল তাদের মনের ভিতর, সেই ভয়টাকে ভালোবাসার স্নেহ দিয়ে মুছে ফেলেছে তরি। সে যদি প্রকৃতপক্ষে তাদের সাথে ভালো আচরণ না করতো, তাহলে কেন এখন বাচ্চারা রাতে ঘুমাতে যাওয়ার সময় তরিকে সাথে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে, তার হাতে খাবার খাওয়ার জন্য মুখিয়ে থাকে, তার পেছনে পেছনে ঘুরতে থাকে? বাচ্চারা আগে নিচে এসে সবার সাথে খেয়ে যে পর্যন্ত চাইতো না, কিন্তু এখন তরির দুই হাত ধরে দুজন দুই দিকে খুশি মুখে খেতে চলে আসে। এখনও কেন হয় না সেটা ভেবে দেখেছেন আপনি? এটা বলুন, তরিকে কি কখনো দেখেছেন নিজেকে ভালো প্রমাণ করার জন্য অতিরঞ্জিত করে কিছু বলতে? সেটা আগে সেই কালনাগিনটা করতো, আমাদের চোখে ধুলো দিত। সবগুলো কথা একটু ভেবে দেখেন আম্মা, এমনটা আবার যেন না হয় যে আমরা সঠিক মানুষকে সঠিক মূল্যায়ন না দিতে পারি। চলি, তরি প্রথমবারের মতো কোথাও যাচ্ছে, সে বাড়ির বউ, এর পরিচয় দিয়ে যাচ্ছে, তাকে তো এভাবে যেতে দিতে পারি না। আসিয়া বেগম চলে গেল। গভীর চিন্তায় মগ্ন হয়ে যান জাহানারা বেগম। প্রতিটি কথাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করার চেষ্টা করছে তিনি। তরি বুঝতে পারছে না আজকে এত বড় পার্টিতে কিভাবে গেলে ভালো লাগবে তাকে। তার কাছে শাড়ি আছে মোটামুটি ভালোই, কিন্তু এগুলো থেকে কোনটা পার্টিতে পরে যাবে সেটা বুঝতে পারছে না। এর মধ্যে দরজায় নক করার শব্দ এলো। তরি, দরজা খুলো। তরি দরজা খুলে দেখলো আসিয়া বেগম হাতে করে একটা ব্যাগ এনেছে।
তরি দরজা খোলার সাথে সাথে তিনি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আম্মা কিছু বলবেন? এখানে আমি যে শাড়ি আর জুয়েলারি এনেছি সেগুলো পরে যাবে আজকে। দেখো তো পছন্দ হয় কি না। তরি ব্যাগ খুলে দেখলো ভীষণ সুন্দর একটা কালো রঙের শাড়ি। কালো রং তরির নিজেরই ভীষণ পছন্দ। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা খুব দামি। শাড়ির সাথে আছে একটি জুয়েলারি বক্স। খুলে দেখলো ডায়মন্ডের, সেটা খুব আধুনিক কারুকাজ করা। তরি বুঝতে পারলো তার শাশুড়ির বেশ ভালোই জ্ঞান আছে এসবের ব্যাপারে। পছন্দ হয়েছে? জি আম্মা, কিন্তু এত দামি সব কিছু? তোমার স্ট্যাটাসের সাথে সবই যায় মিসেস রায়হান, তুমি এটা বলে যেও না। নাও এবার ঝটপট রেডি হয়ে নাও। তীব্র হয়তো কিছুক্ষণের মধ্যেই তাড়া দেবে। সাজুগুজু করা সব জিনিস আছে তো? তরি এই কথা শুনে কাচুমুচু করে তাকিয়ে রইল। সাজুগুজু আর সে দুইটা দুই মেরু জিনিস। এসব তো তনু করে। সে সাজ বলতে পাউডার, কাজল আর লিপ বাম ছাড়া কিছুই বোঝে না। তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আসিয়া বেগম বললেন, বুঝেছি, তুমি থাকো, আমি আসছি। ঘন্টাখানেক বাদে তরি রেডি হওয়া কমপ্লিট হলো। আয়নায় নিজেকে দেখে সে নিজেই চিনতে পারছে না। এমনটা নয় যে খুব বেশি সেজেছে সে, হালকা সাজে তাকে খুব বেশি সুন্দর লাগছে দেখতে। সাজানো শেষ হলে তার নজর কেটে দেন আসিয়া বেগম। হাসি মুখে তরির দিকে তাকাতেই চমকে যান তিনি। তরি চোখের কোণে পানি এসে বীর করেছে, শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। উনি তরিকে কিছু বলতে যাবে তার আগেই তরি তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসিয়া বেগমের মাথায় কিছুই ঢুকছে না। তরি কান্না করছে কেন? তিনি কিছু জিজ্ঞেস করবেন তার আগেই তরি বলতে শুরু করে, মা কাকে বলে সেটা আমি এতটা বুঝিনি। খুব কম সময় পেয়েছি আমার জীবনে মায়ের স্নেহ। আমার ভাই বোন দুটোকে উল্টো মায়ের আদরে বড় করেছি আমি, কিন্তু নিজে তো তেমন পাইনি। আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখনই আপনাকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু মনে আশাটা আসলেও আমি চাপা দিয়ে রেখেছিলাম। কি আশা জানেন? হয়তো মায়ের আদর কখনো পাবো না। কিন্তু আপনি প্রতিদিন প্রতিটি কাজের মাধ্যমে আমার ধারণা ভুল প্রমাণ করে দিচ্ছেন আম্মা। আমি এতটা আশা করিনি, বিশ্বাস করুন। আপনি এইভাবেই আমাকে আগলে রাখবেন তো আম্মা? কথা দিচ্ছি, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। এই পাগলি, কাঁদছিস কেন এভাবে? মায়ের কি মেয়ের চোখের কান্না দেখতে ভালো লাগে? খবরদার বলে দিচ্ছি, আমার সামনে আর কখনো কাঁদবি না। আর মা যদি মনে করিস তাহলে আপনি করে বলছিস কেন? আর বলবো না, শুধু আমাকে বিশ্বাস করে যাও আর ভালোবাসা দিও। এর মধ্যেই দরজায় ঠকঠক শব্দ আর ভীষণ করো গলায় আওয়াজ তার সাথে। কি আজকে সারা রাত ধরে রেডি হতেই থাকবেন, নাকি আমার উপর দয়া করে একটু তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসবেন? আসিয়া বেগম দুজনে একে অপরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর সাথে সাথে হেসে উঠলেন। তীব্রের সাথে নিচে নেমে এসে গাড়িতে উঠল তরি। এক পলক তীব্র দিকে তাকিয়ে সে দেখছে আজকে সাদা শার্টের উপর কালো ব্লেজার পরেছে তীব্র, আর ডেমিক ব্ল্যাক জিন্স, চুলগুলো হালকা স্পাইক করা। সেসব কথা না, কথা হলো আসিয়া বেগম কি জানতেন তীব্র কালো রঙের কিছু পরবে, তাই তাকেও কালো রঙের শাড়ি দিয়েছেন পরার জন্য। এসব ভাবতে ভাবতেই তীব্রের কথা কানে এলো। সিট বেল্ট দয়া করে লাগিয়ে দিন, এমনিতেই অনেক দেরি হয়েছে আপনার জন্য। আর দেরি করাবেন না দয়া করে। আশা করি সিট বেল্ট বাঁধতে পারেন। জি করছি। গাড়ি চলে যাচ্ছে নিজস্ব গন্তব্যে, আর তরির মাথায় এখন প্রশ্ন একটাই। গতকালকে রাতের বেলা আসিয়া বেগমের কথা, পার্টির ব্যাপারে তাকে সচেতন করে দিয়েছিল তিনি। যদিও পুরো কথা শেষ করতে পারেননি, আজকেও তীব্র তাড়া পেয়ে চলে আসতে হয়েছে। সে এটাই বুঝতে পারছে না কি এমন আছে সেই পার্টিতে যার জন্য তাকে সবসময় তীব্র সাথে থাকতে বলছে আসিয়া বেগম। গাড়ি এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। তরি গাড়ি থেকে নেমে দেখতে পেল বিশাল বড় একটা বাংলো, বাইরে থেকেই অনেক সুন্দর করে সাজানো। তীব্র পিছনে হেঁটে সে ঢুকলো সেখানে। জায়গায় জায়গায় গার্ড রাখা আছে, ভিতরে অনেক মানুষ। বাহির থেকে ভিতরটা আরো সুন্দর করে সাজানো। তরি একবার চোখ বুলিয়ে পুরো জায়গাটা দেখে নিল। এখানে সবাই এখন যে যার মতো ব্যস্ত। হঠাৎ একজন লোক তাদের সামনে এসে তীব্রকে জড়িয়ে ধরল। সেই অবস্থাতেই জিজ্ঞেস করলো, হ্যাঁ ম্যান, হোয়াটসঅ্যাপ? এই তো চলছে ভালোই। তোর কি অবস্থা? আমি তো অলওয়েজ বিন্দাস মুডেই থাকি, এটা তো জানিসই। তীব্র পিছনে তরিকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি জিজ্ঞেস করলো,
উনি কি আমাদের ভাবি নাকি রে তীব্র? হুম। ও শিট, তাহলে তো তোর সাথে কথা বলার আগে ভাবির সাথে কথা বলা দরকার ছিল। নতুন অতিথি বলে কথা। তোর বিয়েটা এমন সময় ধরেছিলি যে তখনই আমার বিজনেস পারপারে ফরেন ট্রিপে যাওয়া লাগতো, একটু আগেও না পরেও না। আফসোস মিস করে গেলাম। সে যাই হোক, ভাবির সাথে কথা বলি। তুই এখন শর্ত এখান থেকে। তীব্রকে হালকা করে পিছনে ঠেলে দিয়ে তরির সামনে এসে দাঁড়ালো ছেলেটি। হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো ভাবি, আমি শাহাদাত রহমান, তীব্রর বন্ধু। প্রথমত তরি বুঝতে পারছে না ছেলেটার হাত ধরবে কিনা। দ্বিতীয়ত ছেলেটা কি বললো এটা? তীব্রর বন্ধু, আবার নিজেও বিজনেসম্যান নিশ্চয়ই, না হলে তো এখানে আসার কথা না। এটা কি তীব্র সেই বন্ধু? না, সে হলে নিশ্চয় তীব্র এতটা নর্মাল থাকতো না। সেই প্রতারক বন্ধুটার নাম তো তরি জানে না, এটাই সমস্যা। তরির কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে ছেলেটির হাসি মুখ কালো হয়ে গেল। সেই অবস্থাতেই হাত গুটিয়ে বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি, ভাবি আমাকে পছন্দ হয়নি। ছেলেটার কথা বলার ভঙ্গি দেখে কেন জানি খুব হাসি পাচ্ছিল তরির। তীব্রর মুখের দিকে একবার তাকালো সে, দেখলো তীব্র কপাল কুঁচকে তাকিয়ে আছে শাহাদাতের দিকে। আমার বউয়ের তোকে পছন্দ করার খুব বেশি কারণ আছে কি? কত করে বলেছি ভুঁড়ি একটু কমা, সেটাও করিস না। তোকে জয়িতা বিয়ে করলো কিভাবে সেটাই বুঝতে পারছি না আমি। সে অবশ্য তোকে বিয়ে করে উদ্ধার করেছে, না হলে যে তোর কি হতো। দেখ তীব্র, এভাবে মান ইজ্জতের ফালুদা বানাবি না বলে দিলাম। খাওয়া দাওয়া একটু ভালোবাসি, তাই তারা আমাকে ছেড়ে যেতে চায় না, পেটেই থেকে যায়। এই জন্যই না একটু ভুঁড়ি আছেই, তাতে এইভাবে বলিস না, আমার পেটটা কষ্ট পাবে। বলেই পকেটে আলতো করে হাত রেখে মাথা নিচু করে ফেললো শাহাদাত। এবার আর তরি নিজেকে আটকে রাখতে পারলো না, ডান হাত দিয়ে মুখ চেপে হাসতে লাগলো। তরির সাথে সাথে তীব্র হাসা শুরু করলো, আর তাদের দেখে শাহাদাতও হাসছে। শাহাদাতের হাসি দেখে তীব্র জিজ্ঞেস করলো, তুই হাসছিস কেন? তোরা হাসছিস তাই আমিও হাসছি, 10 মিলে করি কাজ, হাসি কাঁদি নাহিল আজ। তীব্র আর তরির হাসির মাত্রা এবার আরো বেড়ে গেল। বেশ ভালো লেগেছে ছেলেটাকে তরির, সহজেই মন ভালো করে দিতে পারে। এবার নিজে থেকেই তরি বলল, সরি ভাইয়া, আসলে তখন বুঝতে পারছিলাম না কি বলবো। আমি তরি সুলতানা। আচ্ছা ভাবি কোথায়? আছে আশেপাশেই, হয়তো গল্প জুড়ে দিয়েছে কার সাথে আবার কি জানি। দাঁড়াও, আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। এই তীব্র, তুই আমার সাথে আয়, সবাই মিলে সেখানেই আড্ডা দিচ্ছি। আর তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? তীব্রকে নিয়ে চলে গেল শাহাদাত। তরি ভাবলো আসিয়া বেগম তো তাকে বলেছিল তীব্রের সাথেই সবসময় থাকতে, কিন্তু এভাবে যদি তার পিছনে পিছনে ঘুরে তাহলে ব্যাপারটা খুব দৃষ্টিকটু দেখায়। তাই সে সেখানে ছিল, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। খানিকটা ইতস্তভাবে জিজ্ঞেস করলো, আর ইউ তরি সুলতানা? আই মিন মিসেস তরি রায়হান? তরি আন্দাজ করতে পারলো এটাই হয়তো জয়িতা। মুচকি এসে বলল, জি, আপনি জয়িতা ভাবি? এবার প্রশস্ত একটা হাসি ফুটে উঠলো মেয়েটার মুখে। তরিকে হালকা জড়িয়ে ধরে মেয়েটা বলল, হ্যাঁ, আমি এই জয়িতা। আসলে শাহাদাত আমাকে বলল তুমি নাকি এখানে আছো, তোমার নামটাই শুধু বললো। আমিও এখানে এসে পড়লাম। এত মেয়েদের মধ্যে তুমি কোনটা বুঝতে পারছিলাম না, কিন্তু একা দাঁড়িয়ে আছো দেখে অনুমান করলাম তুমিও হয়তো তরি। তরি আর জয়িতা টুকটাক কথায় মেতে উঠল। অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তরি কথা বলে বুঝতে পারলো শাহাদাতের মতোই জয়িতা, খুবই মিশুক। তবে তীব্র এখনো আসছে না। এখানে শাহাদাতকে নিয়ে কত আড্ডা যে দেওয়া শুরু করেছে কে জানে। এর মধ্যে জয়িতা বলল, তরি, আমার মনে হয় একটু সামনে এগিয়ে দেখা উচিত ওখানে কি হচ্ছে। বেশ রাত হয়ে গিয়েছে, ডিনারও সেরে ফেলা দরকার, বাসায় বাচ্চাও আছে। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন, চলুন। তরি আর জয়িতা খুব বেশি একটা সামনে আগাতে পারেনি। তার আগেই তরি যা দেখলো তাতে তার চোখ বের হয়ে আসার উপক্রম। তীব্রর গায়ে এখন ব্লেজার তো নেই, দুটো শার্ট মারাত্মক অগোছালো হয়ে আছে, হাত কেটে রক্ত বের হচ্ছে, চোখ টকটকে লাল হয়ে আছে। তীব্র দ্রুত হেঁটে বাইরে বের হয়ে যাচ্ছে, আর তার পিছনে শাহাদাত তার নাম ধরে ডাকছে থামার জন্য, কিন্তু তার থামার কোনো নামই নেই। তরি বেশ অস্থির হয়ে আছে। জয়িতা ভাবি, এটা কি হলো? কি হয়েছে ভেতরে? ওনাকে এমন দেখাচ্ছে কেন? জয়িতা কিছু বলতে নিবে, কিন্তু তার আগেই দৌড়ে চলে গেল তীব্রের পিছনে।
আর তরির পিছনে পিছনে চলছে জয়িতা। তরি দৌড়ে যাওয়ার পরেও তীব্রকে কিছুই বলতে পারেনি, কেননা তার আগেই গাড়ি নিয়ে চলে গিয়েছে তীব্র। শাহাদাতও তাকে ধরতে পারেনি। এবার দ্রুত পা চালিয়ে তরি শাহাদাতের কাছে গেল। ভাইয়া কি হয়েছে ওনার? ভাবি, ভিতরে অনেক গন্ডগোল হয়েছে, তুমি বুঝবে না। আমার আগেই বোঝা উচিত ছিল যে কিছু জানোয়ার আছে, তাদের ব্যবহার কোনোদিনই বদলায় না। তীব্রকে অপমান করার একটা স্কোপও ছাড়ে না তারা। তাকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেই সুযোগই খোঁজে। ভাইয়া প্লিজ একটু খুলে বলুন, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমার এখন তোমাকে কিছু বলার সময় নেই তরি। তীব্রর পিছনে যেতে হবে আমার। সে রেগে গেলে স্থান কাল পাত্র সব ভুলে যায়। এমনিতেই এখন সে নিজে ড্রাইভ করছে গাড়ি, না জানি আবার কোন অঘটন ঘটিয়ে ফেলে কিনা। আর কিছু বলার সুযোগ না দিয়ে শাহাদাত তাড়াতাড়ি নিজের গাড়ি বের করে চলে গেল। আর তরি এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। পেছন থেকে জয়িতা তরির কাঁধে হাত রাখলো। তরি উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে তার দিকে। জয়িতা তরিকে কিছু বলতে নেবে তার আগেই ফোন বেজে উঠলো তার। অল্প সময় কথা বলে তরির দিকে তাকিয়ে জয়িতা বলল, তোরি, আমার ছেলের নাকি জ্বর এসেছে হুট করে, আমার এখনই যেতে হবে। তুমি বাসায় যেতে পারবে তো একা? আপনি যান ভাবি, সমস্যা নেই। জয়িতা চলে গেল। তরির এখন এত বড় পার্টি, নিজেকে একা লাগছে ভীষণ। সে কাউকে চিনেও না ঠিক মতো, কার থেকে সাহায্য নিতে যাবে সেটাও বুঝতে পারছে না। জয়িতার ছেলের কথা শুনে তাকে পাঠিয়ে তো দিল, কিন্তু নিজে এখন কি করবে? এক্সকিউজ মি, হাউ আর ইউ? মে আই নো ইউর নেম প্লিজ? তরি পিছনে তাকিয়ে দেখলো ওয়েস্টার্ন ড্রেস পরা এক মেয়ে তাকে এই কথা জিজ্ঞেস করছে, মুখে মেকআপের ছড়াছড়ি। আমি তরি সুলতানা। প্রথমবার এসেছো? জি। আমাকে একটু হেল্প করতে পারবেন? ইয়েস, বলো কি হেল্প চাও? আমাকে একটু বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন দয়া করে? আমি নতুন এখানে, তেমন কিচ্ছু চিনি না, আর বেশ রাতও হয়ে গিয়েছে। ওকে, আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি। তুমি ঠিকানা তো জানো নিজের বাসার? জি, সেটা আমি বলে দিব। ওকে, আমি ড্রাইভারকে ফোন করে বলছি তোমাকে দিয়ে আসবে। কিছুক্ষণ পর মেয়েটা তার গাড়িতে তরিকে বসতে বলল আর ড্রাইভারকে বুঝিয়ে দিল তাকে ঠিকঠাক বাসায় নামিয়ে দিতে। কিন্তু তার মনে হলো মেয়ে ঠিক কার সাথে এসেছে সেটাই তো জানা হলো না। তরি গাড়িতে উঠে বসলে গাড়ি ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে মেয়েটি তরিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কার সাথে এসেছো? আমি মিসেস তীব্র রায়হান। গাড়ি চলে গেল আর সেদিকে চরম বিস্ময়ে তাকিয়ে রইল মেয়েটি। মুখ দিয়ে বেরিয়ে এলো, গাড়ি থেকে নেমে তরি প্রথমে দারোয়ানকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, চাচা উনি কি বাসায় এসেছেন? আপনি কার কথা বলছেন, ছোট সাহেব? জি এসেছেন উনি। না, এখনো আসে নাই। আপনার সাথেই না আসার কথা ছিল। তরি দারোয়ানকে আর কিছু না বলে দৌড়ে ভিতরে চলে যায়। দেখে জাহানারা বেগম বসে টিভি দেখছেন। তরিকে দেখে তিনি চমকে উঠলেন। তরি পুরো দমে এখন হাঁপাচ্ছে। কি হয়েছে নাতবু? তুমি এমন দৌড়ে আসলে কেন? তীব্র কোথায়? দাদি, আম্মা কিংবা আব্বা কোথায়? ওনাদের রুমে। হ্যাঁ, কিন্তু তীব্রর কথা জিজ্ঞেস করলাম তো আমি, সেটার উত্তর দিলে না তো। যেমন? দাদি, আমি নিজেই জানি না উনি এখন কোন অবস্থায় আছেন। জাহানারা বেগমকে আর কিছু বলতে না দিয়ে তরি জোরে জোরে আম্মা আম্মা বলে ডাকতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে আসলো আসিয়া বেগম, পেছনে পেছনে তার স্বামী। তরি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তরি, এত অস্থির দেখাচ্ছে কেন তোকে? শাহাদাত ভাইয়ের ফোন নাম্বার তোমার কাছে আছে আম্মা? না তো, কিন্তু কেন? দরকার আছে আম্মা, তোমাদের ছেলে ওনার সাথে। আমি বাকি কথা পরে বলবো আম্মা, আগে তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দাও। তীব্র আপু তোমার কাছে আছে? দেখতে হবে, থাকার কথা। শাহাদাতের নম্বরে ডায়াল করে আজিজুর রহমান কথা বলতে শুরু করলেন। আর আসিয়া বেগম এবং জাহানারা বেগম মিলে তরিকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। পার্টিতে যা যা ঘটেছে সব খুলে বলে তরি তাদের। এর মধ্যে ফোনে কথা বলা শেষ হয় আজিজুর রহমানের। আব্বা কি বলেছে ভাইয়া? সে তীব্রর সাথে আছে এখন। হাত নাকি কেটে গেছে বলল, এখন ড্রেসিং করে একেবারে বাসায় নিয়ে আসবে। কিন্তু হাত কাটলো কি করে?
আমি তোমাকে পরে বলছি সবটা তীব্র রাব্বু, তবে ছেলেটার পেছনে লাগার মানুষের অভাব নেই, এটাই শুনে রাখো আপাতত। তোরি, কিছু খেয়ে এসেছিস? না আম্মা, কি থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝলাম না। খাবার খাবো আর কি। গিয়ে ফ্রেশ হয়ে নে, তীব্রকে নিয়ে আশা করি কিছুক্ষণের মধ্যে চলে আসবে শাহাদাত। তরি নিজে ফ্রেশ হয়ে তানহা তানভীর এই রুমে গিয়ে তাদের খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে এসেছে। তবে নিজে এখনো মুখে দেয়নি কিছু, কারণ সেখান থেকে আসার পর তীব্র সোজা যে তার রুমে গিয়ে ঢুকেছে আর বের হয়নি। তরি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এখন তীব্র রুমের সামনে, কিন্তু নক করার সাহস পাচ্ছে না। অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে, আর পারছে না। এবার সাহস করে দরজায় নক করেই ফেললো। তবে অপর পাশ থেকে কোনো আওয়াজ পায়নি। আবারও নক করলো, এবারও কোনো সারা শব্দ নেই। এবার ক্রমাগত নক করতেই লাগলো। হুট করে দরজা খুলে হাত ধরে টান দিয়ে তরিকে ভিতরে নিয়ে গিয়ে আবারও দরজা লাগিয়ে দিল তীব্র। ঘটনাটা ঠিক এভাবে ঘটবে সেটা ভাবতে পারেনি তরি। দিক সেদিক তাকাচ্ছে এখন সে। তীব্রের দিকে তাকানোর সাহস নেই তার। একটা মানুষ যখন দরজা নক করার পরেও খুলছে না, তার মানে এটাই যে হয় সে এখন ব্যস্ত, না হয় ঘুমে, না হয় খোলার ইচ্ছে নেই। ম্যানার জানেন না আপনি? বিরক্ত করতে এসেছেন কেন আমায়? বিরক্ত করতে কোথায় আসলাম? আমি তো খাবার দিতে আসলাম। আমি বলেছি খাবার নিয়ে আসতে। না, তাহলে বাড়াবাড়ি করছেন কেন? বাড়াবাড়ি আমি না, আপনি করছেন। তবে আমার সাথে নয়, খাবারের সাথে। আপনার কি মনে হচ্ছে না যে কিছু অপ্রয়োজনীয় মানুষকে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন? মানে এটাই যে খাবার আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি কিছু মানুষ নামক আগাছা? কিসের সাথে কি মিলাচ্ছেন আপনি? তীব্র বিছানায় গিয়ে বসে হাতে আনা প্লেটে খাবারটা তরির পাশে রেখে নিজেও তীব্রর পাশে বসে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, খাবার না খেয়ে আপনি বাঁচতে পারবেন কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, যতই হোক না কেন, এক সময় না এক সময় তো মারা যাবেন, তাই না? কিন্তু কিছু হিংসুক, পরশ্রী কাতর, কুটিল মনের মানুষদের সাথে কথা না বলে কিংবা তাদের কথায় কর্ণপাত না করে কিন্তু আপনি বাঁচতে পারবেন। বলবো যে দিব্যি ভালোই বাঁচতে পারবেন। সেই মানুষগুলো আপনাকে অশান্তি ছাড়া আর কিছু দিয়েছে কি? দেয়নি তো। কিন্তু খাবার খেলে আপনি শান্তি পাবেন। পেট শান্তি তো সব শান্তি। অথচ আপনি সেই আবর্জনাগুলোর কথা মাথায় রেখে তাদের কথা ধরে বসে থেকে খাবারের উপর রাগ দেখাচ্ছেন। এটা কি ঠিক? কিছু মানুষের তো স্বভাবই হলো অন্যের সুখ দেখলে গা জ্বালা করা। সেই সব কীটদের কথায় এতটা পাত্তা দিতে হয়? রাত বিরাতে লেকচার দিতে এসেছেন আমাকে? জানেন তো আমার না লেকচারার হওয়ার খুব ইচ্ছা, কিন্তু পড়াশোনায় তো শেষ হচ্ছে না। তবে আমি তো ফিজিক্সের ছাত্রী, আপনাকে তো সেই বিষয়ে কিছুই বলিনি। তাহলে লেকচার কিভাবে হলো? কথাটা বলেই তরি খুব চিন্তিত ভঙ্গিতে গালে হাত রাখলো। আপনি কি আমার সাথে ফাইজলামো করতে এসেছেন? এটাই আপনার সমস্যা, বুঝলেন? যারা আপনার মন খারাপ করে দিতে আসে তাদের আপনি কত গুরুত্ব দেন, তাদের কথা ধরে বসে থাকেন। এই যেমন এখনো আছেন, আর আমি বেচারি আপনার মনটা একটু ভালো করার জন্য আসলাম, আপনি উল্টো আমাকে এই কথা শোনাচ্ছেন যে আমি আপনার সাথে ফাজলামো করতে আসছি নাকি? দ্যাটস নট ফেয়ার। তো আপনি চান কি এখন? তরি তাড়াতাড়ি প্লেট হাতে নিয়ে বলল, এটা আপনার এবং আমার দুজনের পেটেই ঢুকুক, সেটাই আমার এই মুহূর্তে এক এবং একমাত্র চাওয়া। ভীষণ ক্ষুধা লেগেছে, প্লিজ। আপনারও পেয়েছে, আমিও নিশ্চিত। তবে আপনি রাগ আপনার ক্ষুধা ভক্ষণ করে ফেলেছে। একটু মাথা ঠান্ডা করুন, একটু রাগটা কমিয়ে দেখুন, দেখবেন আপনার পেটেও ইঁদুর দৌড়াচ্ছে, যেটা আমারও হচ্ছে। আপনি কি জানেন পার্টিতে কি হয়েছে? শাহাদাত ভাই যাওয়ার সময় বলে গিয়েছে একটু। বেচারার ছেলের শরীরটাও খারাপ। জয়িতা ভাবি তো ফোন পেয়ে চলে গেল, খুব জ্বর এসেছে নাকি। জয়িতা চলে গিয়েছে? তাহলে আপনি বাসায় আসলেন কি করে? সেসব পরে বলছি তো, আগে খাওয়া শুরু করি। ঠিক আছে। তরি খুশি মনে খাবার নিয়ে তীব্রকে দিয়ে সেও খেতে লাগলো। খেতে খেতে বাকি ঘটনা তীব্রকে বলল। খাওয়া শেষ করে তীব্র বলল, আই এম সরি, রাগের মাথায় এভাবে চলে এসেছি। আপনার কথা মাথায় ছিল না, কিন্তু আপনাকে যে হেল্প করেছে তার নামটা কি? ধন্যবাদ তো দিতে হবে। এই যা, আমি তো তাড়াহুড়োয় তার নামটাই জিজ্ঞেস করলাম না, তবে দেখলে চিনতে পারবো। আচ্ছা, পরে কখনো দেখা হলে বলে দিয়েন। আপনাকে আরেকটা কথা বলার ছিল, আমার পরীক্ষার ব্যাপারে। বলুন। ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, আমার ভার্সিটি যেতেই হবে একবার। কবে? সময় আছে সপ্তাহখানেক, আপনি যখন বলেন।
কালকে অফিসে যাওয়ার সময় আপনাকে ড্রপ করে দিব, চলবে? আচ্ছা আমি তাহলে এখন চলি, শুভরাত্রি। শুভরাত্রি। তরি নিতুকে ফোন করে বলে রেখেছে আজকে ভার্সিটিতে যাবে। তারা দুজন একসাথেই ফর্ম ফিল আপ করবে। তাই তীব্র তরিকে ভার্সিটির গেট অবধি নামিয়ে দিয়েছে। যাওয়ার আগে বলল, কাজ শেষ হলে ড্রাইভারকে ফোন দিবেন, আপনাকে নিয়ে যাবে। যতটুকু তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। আচ্ছা চলি। তরির বিয়ের পর প্রথম আজকে ভার্সিটিতে গিয়েছে। সে আগে থেকেই ধারণা করে রেখেছিল আজ নানা মানুষের নানা কথার সম্মুখীন হতে হবে। হয়েছেও সেটাই। স্বয়ং তার ক্লাসমেট যে প্রশ্নগুলো তাকে করেছিল সেগুলো হচ্ছে, তোর তীব্র রায়হানের সাথে কবে থেকে রিলেশন? কিছু বলিসনি তো? ও আচ্ছা, তলে তলে এসব চালাও। আর আমাদের সামনে এমন ভাবে থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তোর পিছনে তো তোদের পাড়ার একটা ছেলে অনেক আগে থেকেই পড়েছিল শুনেছিলাম। তাকে তো খুব বেশি একটা পাত্তা দিসনি। সে একটু বখাটে হলেও টাকা পয়সা কিন্তু একেবারে খারাপ ছিল না। তীব্র রায়হানের মতো এতটা না হলেও তোর অনুপাতে তো অনেক ছিল। অবশ্য তোকে আর কি বলছি, তুই তো বড়সড় শিকারের আশায় বসেছিলি, রাঘব বোয়াল ধরতে চাইছিলি। টিকপুটি কি আর তোর চোখে পড়বে? তোর কপালে আছে, বলতে হবে রে। যেমনটা চেয়েছিস ঠিক তেমনটাই পেয়েছিস। অবশ্য 2 বাচ্চার বাপ আর 3 নম্বর বিয়ে। একটা কথারও উত্তর দেয়নি তরি। এসব সোকল্ড ফ্রেন্ডদের সাথে কথা বলতে তার রুচিতে বাধে। নিতু উত্তর দিতে চাইছিল, কিন্তু তরি তাকে প্রতিবাদ করে আটকে রেখেছে। ফর্ম ফিল আপের কাজ শেষ করে গেট থেকে বাইরে বের হয়ে এসে তরি ফোনটা মাত্র বের করবে ব্যাগ থেকে ড্রাইভারকে কল করার জন্য, অমনি হুট করে এক ছেলে এসে ছো মেরে ব্যাগটা নিয়ে যায়। তরি কিছু বলতে যাবে, এর মধ্যেই দেখে পাশেই পার করা ব্লু কালারের একটা কার থেকে নেমে আরেকজন লোক ছেলেটা পিছু দৌড়াচ্ছে তাকে ধরতে। কিছু দূর যাওয়ার পরেই ছেলেটিকে ধরতে পারে এবং কিছুটা মারধর করে ব্যাগটা নিয়ে আসে। তরির সামনে এসে হাত ব্যাগটা দিয়ে হেসে হেসে বলে উঠল, আপনার ব্যাগ মিস। আর হ্যাঁ, একটু দেখে শুনে চলবেন। ধন্যবাদ, চলি। সে কি, উপকার করলাম আর ধন্যবাদ বলেই পাশ কেটে চলে যাচ্ছেন? কি চান বলুন? 1 কাপ কফি তো হতেই পারে, তাই না? দুঃখিত, আমার আজকে একটু তাড়া আছে, আরেকদিন দেখা হলে অবশ্যই। ওকে, অ্যাজ ইউ উইশ। তরি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো ছেলেটি। আপন মনে বলতে লাগলো, অবশ্যই আমাদের দেখা হবে, দেখা যে হতেই হবে। পরীক্ষা খুবই সন্নিকটে। ছেলে মেয়ে পড়াশোনা ও টুকটাক কাজ করার পাশাপাশি সে যতটুকু সম্ভব পড়াশোনা করেছে। যত দিন যাচ্ছে ততই পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে তরির সম্পর্ক উন্নতি হচ্ছে। আসিয়া বেগম আগে থেকে তরিকে পছন্দ করেন, তবে এখন আজিজুর রায়হান এবং জাহানারা বেগমও সেই পথেই হাঁটছেন। আসিয়া বেগমকে তুমি করে সম্বোধন করায় আর জাহানারা বেগম এবং আজিজুর রায়হানকে আপনি বলায় বেশ অভিমান করেছে দুজন। তাদের অভিযোগ শাশুড়ি বেশি আপন হয়ে গিয়েছে কিনা, আর শ্বশুর আর দাদি কি গাঙের জলে বেশি এসেছে নাকি। তরি সেদিন খিলখিল করে হেসেছিল তাদের কথায়। এরপর থেকে 3 জনকেই এখন তুমি বলে সম্বোধন করে সে, আর তারা 3 জন তরিকে তুই বলে। তানভীর আর তাহা বাচ্চা মানুষ, তারা তো প্রথম দিন থেকেই তরির সাথে মিশে গিয়েছিল, আর সেই বন্ধন দিনকে দিন আরো দৃঢ় হচ্ছে। এখন তারা 2 ভাই বোনই তরি বলতে অজ্ঞান। প্রথম তারা তরিকে কিছু বলে সম্বোধন করতো না, তবে এখন নিজেরাই নিজেদের থেকে একটা নাম দিয়েছে তাকে, ছোট মা। এই নামটা যেদিন তরির প্রথম শুনেছিল বাচ্চাদের মুখ থেকে, তখন প্রথমে সে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। বাচ্চাদের দৃঢ় আলিঙ্গন দেখে খুশিতে কেঁদে দিয়েছিল সে। এখন সবকিছু ধীরে ধীরে অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে। তীব্র আগে যেমন হুটহাট করে কিছু শুনে বা না বুঝে রেগে যেত, সেই প্রবণতাও এখন তরি তীব্রের মাঝে আর দেখতে পায় না। তবে তাদের সম্পর্ক এখনো আপনিতে সীমাবদ্ধ। আজকে থেকে তরির পরীক্ষা শুরু। সকাল থেকে সে পড়ছে এক মনে। পরীক্ষার দিন অন্য কোনো কাজ যাতে না করে, এটা তার শাশুড়ির আদেশ। তীব্র একটু দেরি করে যায় অফিসে, কিন্তু তরির পরীক্ষা সকালে, তাই ড্রাইভার তাকে নিয়ে যাবে নিয়ে আসবে, এটা ঠিক করা হয়েছে। টানা 3 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়ার পর তরি বের হলো।
পরীক্ষার হল থেকে। তার মুখে প্রশান্তির হাসি, তার সাথে নিতেও আছে। তরির মুখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, তোকে এত খুশি খুশি লাগছে যে, ব্যাপার কি বলতো? জিজুর কথা ভাবছিস? তোর মাথা এবং তোরই মুন্ডু। পরীক্ষাটা দিয়ে মনে অনেক শান্তি কাজ করছে, বুঝলি? অনেক টেনশনে ছিলাম, কি জানি কি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু চিন্তায় ছিলাম তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে পরীক্ষা। এতটা লিখতে পারবো ভাবতে পারিনি। তোকে না পেলে আমার কি হতো রে নিতু? এইভাবে ছায়ার মতো আমার পাশে থাকিস। ছোটবেলা থেকেই অন্যদের ছায়া হয়ে থাকতে হয়েছে আমার পাশে ছায়া হয়ে থাকবে এমন কেউ ছিলই না। দিন শেষে মনের কথা বলার মতো কাউকে পাইনি। আমার কষ্ট ভাগ করে নেবে এমন কোনো ভাগিদারও পাইনি। তুই না থাকলে আমি হয়তো একদম দম বন্ধ হয়ে মরে যেতাম রে। আল্লাহ আমার অবস্থা বুঝেই তোকে আমার জীবনে পাঠিয়েছে বোধহয়। এই যে দেখ না, আমি ঠিকমতো ক্লাসই করতে পারিনি। ভেবেছিলাম হয়তো ইমপ্রুভ আসবে আজকের কোর্সে, কিন্তু পড়াশোনাগুলো তৈরি করে রাখাও একটা বিরাট ব্যাপার। নোট করা তো দূরে থাক, আমি কলমই তুলতে পারিনি। সব কিছু তুই জোগাড় করে দিয়েছিস, তাই তো আজকের পরীক্ষাটা এত ভালো করে দিতে পেরেছি। তোকেও আমি ভার্সিটিতে এসে পেয়েছি, বাকিদেরও পেয়েছি যারা আমার ক্লাসমেট। তাদের দিকে একটাবার তাকিয়ে দেখ, সবাই আমাকে খোঁচা দিয়ে কথা বলায় ব্যস্ত। সহযোগিতা তো কোনো ছিটাফোটাও নেই। কিন্তু তোকে ফোন করে কতবার এটা দে সেটা দে বলে বিরক্ত করতেই থাকি। আমি নিজেই বিরক্ত হয়ে যাই নিজের উপর, কিন্তু তোর মুখ থেকে একটা শব্দও শুনিনি। এতটা ভালো কেন রে তুই? আপনার ভাষণ শেষ হয়েছে? আমি এত প্রশংসা নিতে পারছি না। ফুলতে ফুলতে কখন জানি বাস্ট হয়ে যাই, আল্লাহ মালুম। শোন, তোর সাথে এত সহজে আমার ছাড়াছাড়ি হচ্ছে না, তাই বাকি প্রশংসাগুলো ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখ। স্টক খালি হয়ে যাচ্ছে তো তোর। আর এই যে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কেঁদে দিচ্ছিস, দূর থেকে মানুষ দেখলে কি বলবে বলতো? চোখ মুছে ফেল আর চল কিছু খেয়ে নিই। সকালে পরীক্ষার চিন্তায় কিছু খাইনি। উফ, পেট জ্বলছে আমার। খুব বেশি সময় তো লাগবে না, তাই না? আসলে বাসায় বাচ্চা দুটো আছে, আমি না খাইয়ে দিলে মুখ ফুলিয়ে বসে থাকে অভিমান করে। বাব্বা, বাচ্চারা মনে হয় তোকে ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ রে, অনেকটাই তাই। আচ্ছা চল, বেশি সময় লাগবে না। খুব ভারী কিছু খাবো না, তোর সাথে এমনিতেও এখন আর আগের মতো কথা বলা হয় না। খাবো না খাবো না খাবো না। প্লিজ মাম্মাম, এই দেখো কান ধরে সরি বলছি, প্লিজ। তানহা একা নয়, ছোট মা, আমিও খাবো না। তরি অসহায় মুখে তাকিয়ে আছে দুটো পিচ্ছি অভিমানীর দিকে। সব রকম আকুতি মিনতি করা শেষ, কিন্তু কারোর মন বলছে না। মুখ শক্ত করে বসে আছে দুজন। তরি শুধু ভাবছে, এই ছোট্ট শরীরটার মধ্যে এত রাগ অবশ্য হবে নাই বা কেন? তীব্র রায়হানের সন্তান বলে কথা। তরি বুঝতে পারলো এইভাবে তাদের মন গলবে না, একটু অন্যভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। সে সকাল থেকে দুটো বিস্কিট মুখে দিয়েছিলাম, আর পেটে কিছু পড়েনি। আমি না খেয়ে থাকলেই বা কার কি, অসুস্থ হয়ে গেলেই বা কার কি, মরে গেলেই বা কার কি। তরি কথা শেষ করতে পারেনি, এর আগেই দুজন ভেবে করে কান্না করে দিয়েছে। তরি পড়েছে মহা বিপদে। ভেবেছিল একটু ইমোশনাল কথা বলে তাদের মনের অভিমান নামক জমাট বৃদ্ধ বরফটা একটু হলেও গলাতে পারবে, তবে সেটা যে এতটা তীব্র আকার ধারণ করবে সেটা সে বুঝতে পারেনি। সে কিছু বলবে এর আগে তানহা বলল, তুমি মরলে আমিও মরে যাবো। তরির বুকটা ছাতকে উঠল। হাতে থাকা খাবার প্লেট ফেলে দিয়ে শক্ত করে তানহাকে জড়িয়ে ধরে বসে রইল সে। তানবীর সেটা দেখে কাঁদতে থাকা অবস্থায় বলল, তুমি আমাকে জড়িয়ে ধরো না কেন? আমাকে ভালোবাসো না তুমি? বেশ, বুঝতে পেরেছি। তরি শুধু ভাবছে এই পাগল দুটাকে ছাড়া সে থাকবে কিভাবে, বাঁচবে কিভাবে। কখনো